আসসালামু আলাইকুম আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে থেকে একটু শিডিউল চেঞ্জ করছি, বুঝতেই পারতেছো আমার একটু পরীক্ষার প্রবলেমের কারণে আমাকে একটু শিডিউল চেঞ্জ করতে হয়েছে, কিছু করার নাই। তবে আশা করি কোনো সমস্যা হবে না। এই টাইমে দিনের বেলা হয় অনেকের, যাদের নেট প্রবলেম হতো তাদের আবার নেট প্রবলেমটা হবে না। এটা হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট, কারণ এই টাইমগুলোতে আমাদের নেট প্রবলেম থাকে না খুব একটা, কারণ এখানে ইউজার কম থাকে এই টাইমে।
তো তোমরা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ারলি বুঝে যাচ্ছে কিনা, আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা শুরু করে দিই। আজকে হচ্ছে আমরা ঘর্ষণের মোটামুটি একটা ভালো ফিনিশিং দিব, এবং আজকের পরে হচ্ছে যদি কোনো কনসেপ্ট বাকি থাকে তাহলে সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আর নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, মানে হচ্ছে সলভ ক্লাস। অর্থাৎ তোমাদের যত কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটা আমাকে নেক্সট ক্লাসের আগে জানাই দিতে হবে, তাহলে আমি সেই কোয়েশ্চেনগুলো নিয়ে একটা ক্লাস নিব। সেই ক্লাসটা হবে আমাদের লাস্ট ক্লাস। এরপর আমি তোমাদেরকে একটা রিভিউ ক্লাস দিব। রিভিউ ক্লাস দিব মানে হচ্ছে এটা আমি ওই অ্যাডমিশনের একটা ক্লাস নিতে যাইয়া সেখানে কিছুটা অংশ রিভিউ টাইপসের হয়েছিল, সেই অংশটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তো সেটা করলে হচ্ছে তোমার অনেকগুলো অংশ সংক্ষেপে আবার রিভিউ হয়ে যাবে। ওই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা অ্যাজ এ রিভিউ তোমরা চালাই দিতে পারবা। তো আমাকে বলো যে সবকিছু ক্লিয়ার কিনা, সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। সবকিছু ক্লিয়ার কিনা কনফার্ম করো। যদি সবকিছু ক্লিয়ার হয় আমরা সামনের দিকে আগাইতে পারি। ওকে, একজন বলতে বেশি সাদা হয়ে গেছে কি, আমাকে পর্সা লাগে বলে কি তোমাদের হিংসা হয়? আমি যখন ট্রায়াল ল্যাবে আসছিলাম তখন যে কালো লাগছিল তখন তো সবাই হাসাহাসি করছিলা, ওই কারণে আজকে নিজেকে একবারে সুন্দর বানাই দিছি। একটু বুদ্ধি না থাকলে কাজ হয় না। ওকে, তাহলে আমি শুরু করতে পারি কিনা? আমি শুরু করি, কি বলো? শুরু করে দিই। আমি বুঝছো পরীক্ষা তোমার এই যে কি বলে পরীক্ষার প্রেসারে আছি। আসলে প্রেসার বলে কিছু না, জাস্ট চিল। আজকে থেকে শুরু করলাম মানে কি, এখন হচ্ছে গুছানোর কাজ। এই সকালবেলা থেকে দেখতেছো কত কাজ করছি। এই যে এগুলা সবগুলো প্রিন্ট আউট করে বের করছি পড়াশোনা করার জন্য, যে এগুলা একেবারে বইয়ের মতো বানায় ফেলছি। দেখছো একেবারে বইয়ের মতো সুন্দর সুন্দর করে। বাসায় প্রিন্টার থাকলে একটা সুবিধা, তো সুন্দর করে বানায় ফেলছি। এখন হচ্ছে উড়াদুনা লেভেলে পড়াশোনা হবে, কারণ এটা পড়াশোনা করার গেলে গুছানো দরকার। তোমরা মনে করো এগুলোর মধ্যে শেষ, এখানে তো কি পরিমাণ পেজ হয় তুমি চিন্তাই করতে পারবা না। এই যে অনেকগুলা, আবার এরকম আরো যতগুলা এর থেকে ডাবল আরো আছে। বুঝতে পারতেছো একটা পরীক্ষা কি পরিমাণ আছে? হ্যাঁ, এরকম একটা পরীক্ষা যদি তোমাদেরকে দেওয়া যাইতো জীবন তেনা তেনা হয়ে যেত, এত বড় সিলেবাস। ওকে, স্টার্ট করে দিই, আসো। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা গতদিনের জিনিসগুলো হালকা পাতলা রিভিউ করি, দেন আমরা সামনের দিকে আগাই। তো আমরা বলছিলাম ঘর্ষণ বলতে কি বোঝায়, আমাদের কোনো একটা তল যখন আরেকটা তলের উপর দিয়ে আমাদের চলমান থাকে বা চলার চেষ্টা করে, তখন এই তলের আমাদের গতির বিপরীতে তল বরাবর। বারবার এই কথাটা বলতেছি, গতির বিপরীতে তল বরাবর, মানে যেদিকে যায় বা যাওয়ার চেষ্টা করে, যাক আর না যাক, যাওয়ার চেষ্টা করলে হবে। তাহলে আমার যেদিকে যায় বা যাওয়ার চেষ্টা করে তার ঠিক বিপরীত দিকে তল বরাবর ঘর্ষণ বল কাজ করে। এই ঘর্ষণ বল দুইটা কারণে সৃষ্টি হয়। দুইটা তলের মধ্যে আমাদের বলছিলাম একটা অমসৃণতা থাকে এই খাজের কারণে, আর একটা হচ্ছে দুইটা তলের মধ্যে একটা আকর্ষণ বল থাকে, সেই আকর্ষণ বলের কারণে। এই দুইটা বলের কারণে ঘর্ষণ বল ক্রিয়েট হয়। তো আমাদের এই ঘর্ষণকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল চার প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ, আরেকটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আরেকটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এখন আসো, স্থিতি ঘর্ষণ মানে কি? আমরা অলরেডি গত ক্লাসে ডিসকাস করছি। কোনো বস্তু যতক্ষণ পর্যন্ত না স্থির আছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে যে পরিমাণ ঘর্ষণ বল তাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। যেমন ফর এক্সাম্পল আমরা এখানে এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমরা গ্রাফ থেকে ডাইরেক্ট বলে ফেলি। এইদিকে আমরা রাখলাম হচ্ছে প্রযুক্ত বল, আর ছোট হাতের এক মান হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমি কোন একটা বস্তু যখন বস্তুর উপর বল প্রয়োগ করলাম না, কোনো ঘর্ষণ বল পাইলাম না, একটু করে বল প্রয়োগ করলাম, যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেই পরিমাণ ঘর্ষণ বল পাইলাম, আরো বল প্রয়োগ করলাম, একই পরিমাণ ঘর্ষণ বল পাইলাম। যেহেতু আমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছি তার বিপরীত দিকে সমপরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে, এর মানে একটা আরেকটাকে নিউট্রাল করে দিবে, বস্তু স্থির থাকবে। এভাবে চলতে 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 দেখা গেল আমি যা দিচ্ছি আমারও তা দিচ্ছে। এটা কোনো কাজ হইলো? কারেন্টটা চলে গেছে। ওয়েট, নো প্রবলেম, আমি ফ্ল্যাশ জ্বালাই দিচ্ছি। কারেন্ট যাওয়ার টাইম পেল না। আয় হায়, ক্যামেরা পাইতে প্লাস জ্বালে কেমনে? হুর জামালে পড়ে গেছি নাকি? সবাই একটু লাইনে থাকো, সবাই একটু লাইনে থাকো। কারেন্ট যাওয়ার টাইম পেল না, কিন্তু আমি তো
ক্যামেরা পাই দিয়ে লাইভে এসে তারিখ ঝামেলা করে ফেললাম। ফ্ল্যাশ জ্বালানোর অপশন কই? পাই গেছি। হ্যাঁ, আশা করি ক্লিয়ার আছে। এখানে আমার ল্যাপটপ চালানো ছিল তো ল্যাপটপের এটাই আসতেছিল। হ্যাঁ, এখন আশা করি সব ক্লিয়ার। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। আমাদের ব্যাকআপ আছে, আমাদের ব্যাকআপ আছে। একটু আমাকে বলো তো ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সবকিছু। আমাকে একটু বলো ক্লিয়ারলি সব দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। দেখছো কারেন্ট যাওয়ার টাইম নেই, প্রতারণা করে। নো প্রবলেম, প্রতারণা করলে কি হয়েছে, আমরা কত কিছু অবতারণা করে রাখছি। আসো তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা দেখতেছি আমরা যে পরিমাণ বল সামনের দিকে প্রয়োগ করতেছি, বিপরীত দিকে সমপরিমাণ ঘর্ষণ বল প্রয়োগ হচ্ছে। তাহলে তুমি দিলা 5 নিউটন, তোমাকে উল্টে দিল 5 নিউটন। লিটারালি আমার কি হচ্ছে, লব্ধি বল হচ্ছে 0 থেকে যাচ্ছে। তুমি দিলা 10 নিউটন, সেও দিল 10 নিউটন, লিটারালি লব্ধি বল 0। এভাবে চলতে চলতে দেখা যাবে আমার এমন একটা বল আছে যেই বলের জন্য বস্তু স্থির থাকবে, কিন্তু ওই মুহূর্তে বস্তু গতিশীল হবে হবে অবস্থা। মানে এর থেকে আর একটু বেশি বল দিলে সে আর তোমাকে সমপরিমাণ ঘর্ষণ বল দিতে পারবে না, তখন বস্তু গতিশীল হয়ে যাবে। এই যে আমাদের বস্তু স্থির থাকা অবস্থায় সবচেয়ে বেশি পরিমাণ যে ঘর্ষণ বলটা আমাদের দিতে পারে তাকে আমরা বলি হচ্ছে সীমান্তিক ঘর্ষণ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, স্থিতি ঘর্ষণের মান কত থেকে কত পর্যন্ত হইতে পারে? স্থিতি ঘর্ষণের মান 0 থেকে শুরু করে সীমান্তিক ঘর্ষণ পর্যন্ত হইতে পারে। তাহলে আবার বলতেছি, এই জিনিসটা রেঞ্জটা মাথায় রাখবো। স্থিতি ঘর্ষণের মান 0 থেকে শুরু করে সীমান্তিক ঘর্ষণের মান পর্যন্ত হইতে পারে। স্থিতি ঘর্ষণের সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 0। সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে সীমান্তিক ঘর্ষণের সমান। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। এবং একটা জিনিস খেয়াল করো তো, এই গ্রাফটা কি সরল লেখা না? সরল লেখা মানে কি একটা আর একটা সমানুপাতিক। আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো, এই স্থিতি ঘর্ষণ আর আমাদের স্থিতি ঘর্ষণ, আমি যে বল প্রয়োগ করতেছি প্রযুক্ত বল এবং স্থিতি ঘর্ষণ এরা পরস্পর সমানুপাতিক, একটা বাড়াইলে আরেকটা বাড়ে। এবং এই সীমান্তিক ঘর্ষণের পর যখন আমি আরো বেশি বল প্রযুক্ত করি তখন আর বস্তু স্থির থাকে না, গতিশীল হয়ে যায়। ওই মুহূর্তে ঘর্ষণ বলটা আমার কনস্ট্যান্ট থাকে, তবে ওই গতীয় ঘর্ষণটা একটু কম হয়। কার থেকে কম হয়? সীমান্তিক ঘর্ষণ থেকে, স্থিতি ঘর্ষণ থেকে না। কিন্তু স্থিতি ঘর্ষণের তো অনেকগুলো মান হইতে পারে, তার মধ্যে হাইয়েস্ট মান থেকে এটা কম হয়। এবং গতীয় ঘর্ষণে আমার গতীয় ঘর্ষণ বলটা অলওয়েজ ফিক্সড, স্থিতি ঘর্ষণ বলটা ফিক্সড না। এটাই সীমান্তিক ঘর্ষণ থেকে একটু কি হয়, কম হয়। তাহলে কোন বস্তু স্থির থাকা অবস্থায় তার মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে তাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ, আমাদের স্থিতি ঘর্ষণ। আর গতিশীল থাকা অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করে তাকে আমরা হচ্ছে গতীয় ঘর্ষণ। এবং এই গ্রাফটাকে আমরা বলছিলাম চাইলে এভাবে আঁকা যায়। সো হোয়াট এভার তোমার যেভাবে থাকবে সেভাবে আঁকবা, কোনো সমস্যা নেই। সাধারণত তোমার কিছু বলা না থাকলে এভাবে আঁকবা। আর যদি এমসিকিউতে অনেক সময় আসলে আমাদের এলোমেলো লাগতে পারে, তখন তুমি এটা দেখলে এটা দাগাই দিবা, কোনো সমস্যা নেই। এবার আসো আমরা সামনের দিকে আগে, কারেন্ট চলে আসছে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়ারা যে আমাদের এবার আসে এই যে ফিগারটা, এই ফিগার আমরা কি দেখলাম ভাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তুমি ঘর্ষণের ম্যাথ করতে হলে সবসময় তোমাকে মাথায় রাখতে হবে কোন একটা বস্তু যদি থাকে ওই বস্তুর একটা ওজন আছে 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 এবং এটার মান দুনিয়ার যেখানে যাও সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে, মানে হচ্ছে আনুভূমিকের দিকে ক্রিয়া করবে। এই ওজনের দিকের কোনো সেন্স নাই। ওজনের দিক সবসময় নিচের দিকে ক্রিয়া করবে, আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে, মানে হচ্ছে আনুভূমিক বরাবর নিচের দিকে। এবং আরেকটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তলের লম্ব দিকে। বুঝো জিনিসটা, তলের লম্ব দিকে, তল বাঁকলে সেটাও বেঁকে যাবে। এক কথায় ওর কনসেপ্ট হচ্ছে সে সবসময় তলের সাথে লম্ব বরাবর থাকবে। ওজন সবসময় নিচের দিকে, অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে, তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে বা তলের বাইরের দিকে, এটা থাকবে মাস্ট।
এবার হচ্ছে তুমি যদি কোনো বল প্রয়োগ করো তাহলে আমাদের ঘর্ষণ বল পাবা, না সাধারণত ঘর্ষণ বল পাবা না। এবার আসো তুমি বল কোন দিকে প্রয়োগ করলা, ভাই আমি বলটা প্রয়োগ করলাম এদিকে, তাহলে আমি যদি বল এদিকে প্রয়োগ করি বস্তু এইদিকে গতিশীল হওয়ার মতো অবস্থা হবে না? হ্যাঁ, তখন আমাদের এই গতির বিপরীতে একটা বাধা প্রদান করবে হচ্ছে এইদিকে। তাহলে তুমি যখন বল এদিকে প্রয়োগ করো ঘর্ষণ বল আমার কাজ করেছে তার উল্টা দিকে তল বরাবর, তুমি যদি বল এদিকে প্রয়োগ করতা ঘর্ষণ বল কাজ করতে হচ্ছে এই দিক বরাবর। এই কথাগুলো এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু কথা আমাদের সবার ক্লিয়ার কিনা, প্রথমে এটা বলি, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? একজন বলতেছে আজকে বলে আমার মোটা মোটা লাগতেছে, আমি মোটা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। না আসলে জিনিসটা হচ্ছে শার্ট যেটা পরছি শার্টটা একটু ঢোলা ঢোলা টাইপের শার্ট, তো যার কারণে হচ্ছে আমি রেগুলার ফিট শার্ট পরি, তো এখন এটা একটু ঢোলা হওয়ার কারণে একটা হালকা লুজ ফিটিংস, যার কারণে মনে হচ্ছে তোমার কাছে একটু মোটা মোটা হইতেই পারে, মোটা হলে খারাপ না। আর তানিশকে প্রশ্ন করছে স্থিতি ঘর্ষণের মান সর্বোচ্চ কত? যে কোনো মান হইতে পারে, এটা ডিপেন্ড করবে। তুমি যদি মনে করো এই কলমটাকে ধাক্কা দিতে চাও স্থিতি ঘর্ষণের মান যেরকম, তুমি যদি একটা ট্রাককে ধাক্কা দিতে চাও নিশ্চয়ই স্থিতি ঘর্ষণের মান আরো বেশি। বুঝো না এই কথাটা? আমাদের তুমি যতক্ষণ পর্যন্ত বস্তু স্থির থাকবে বল প্রয়োগের ফলে ততক্ষণ পর্যন্ত আমাদের স্থিতি ঘর্ষণ কাজ করবে। তো আনুপাতিকের এখানে কোন বস্তুর উপর তুমি আমাদের এটা টার্গেট করতেছো ওই বস্তুর উপর ডিপেন্ড করবে, কারণ বস্তু যত ভারী হবে যত বড় হবে তত দেখা যাবে আমাদের কি ঘর্ষণ বল বাড়বে, তখন আমাদের স্থিতি ঘর্ষণ বল এটা ডিপেন্ড করে। তবে মাথায় রাখবো স্থিতি ঘর্ষণের সবচেয়ে বড় মান যেটা তাকে আমরা বলি হচ্ছে সীমান্তিক ঘর্ষণ। সো আমাদের এখানে মানগুলো যেমন গতদিন আমরা কিছু মান দিছি, এই মানগুলো ফিক্সড না, যে কোনো মান হইতে পারে, আমরা ধরে নিচ্ছি। এটা বস্তুর উপর ডিপেন্ডেন্ট, কত বড় বস্তু নিয়ে তুমি কাজ করতেছো এবং কোন তলে কাজ করতেছো, তলের উপরে ডিপেন্ডেন্ট, বস্তুর উপরে ডিপেন্ডেন্ট। আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এবারে সবাই তাহলে আমরা স্থিতি ঘর্ষণ বুঝলাম, গতীয় ঘর্ষণ বুঝলাম। এবার হচ্ছে আমাদের আর দুইটা আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ। আসো আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ বলতে কি বুঝি এটা একটু প্র্যাকটিক্যালি বুঝতে হবে। প্রথমত আসো আমরা বুঝবো হচ্ছে ভাইয়া আবর্ত ঘর্ষণ। আমরা প্রথমে বুঝবো হচ্ছে আবর্ত ঘর্ষণ। তো আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করে দেখো আবর্ত ঘর্ষণ কোনটা একটু ভালো করে খেয়াল করো। আবর্ত মানে হচ্ছে যখন আমার কোন একটা বস্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে যায়, যেমন ফর এক্সাম্পল গাড়ির চাকা মনে করো আমাদের এখানে বড় একটা ট্রাক আছে, এটা হচ্ছে ট্রাকের চাকা, আমাদের এটা হচ্ছে ট্রাকের চাকা। এটা হচ্ছে ট্রাকের চাকা। তো তুমি একটু খেয়াল করে দেখবা ভারী একটা ট্রাক যখন আমাদের এখানে যাচ্ছে সামনের দিকে তখন কিন্তু সে ঘুরে ঘুরে যাবে, চাকাটা আমাদের ঘুরে ঘুরে যাবে, এই যে চাকাটা আমাদের এভাবে রোটেট করবে। এখন তুমি একটু খুব ভালো করে খেয়াল করে দেখবা এটা যখন অনেক বেশি ভারী তখন দেখা যায় এই বস্তুটা যেখানে আছে ওইখানে রাস্তাটা একটু নিচে নেমে যাবে না? একটা ট্রাক সে যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে রাস্তাটা একটু নিচে নেমে যাবে না? তখন দেখা যাবে তার ভরের কারণে এই রাস্তাটা একটু নিচে নেমে গেছে। নিচে নেমে এটা কেমন হলো, এই যে দেখো নিচে নেমে এরকম হলো। এটা যদি তার চাকা হয়, এটা যদি তার চাকা হয়, এটা যদি তার চাকা হয়, তাহলে আমার এখানে দেখা যাবে রাস্তাটা দেখতে এরকম হয়ে গেছে। মানে কি বস্তু আমাদের যে দিক দিয়ে যাচ্ছে, বস্তু যেখান থেকে যাচ্ছে, বস্তু যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে কিন্তু রাস্তা নিচে নেমে গেছে। তাহলে রাস্তা যদি নিচে নেমে যায়, আমি এদিকে বল প্রয়োগ করতেছি, তো যতই সে সামনের দিকে যাবে, সে যেখানে যাবে, সে যদি এখানে যায় এখানকার রাস্তা নেমে যাবে, এখানে গেলে এখানকার রাস্তা, মানে বারবার নিচে নামার কারণে সে অলওয়েজ কিন্তু কন্টিনিউয়াসলি একটা উপরের দিকের পথ অতিক্রম করতে হচ্ছে। ঠিক কিনা? কথা ঠিক কিনা? রাস্তাটা বারবার ঢালু হয়ে যাওয়ার কারণে সে উপরের দিকে ক্রমাগত বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তো যার কারণে হচ্ছে এখানে একটা ঘর্ষণ বল অ্যারাইজ হয়। এই ঘর্ষণ বল আমাদের একটা হচ্ছে রাস্তার সাথে চাকার একটা ঘর্ষণ আছে,
তার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে তাকে আমার কি করতে হয়, উপরের দিকে উঠতে হয়, কারণ সে সামনের দিকে গেলে এটা আবার নিচে নেমে যাবে, সামনের অংশটা উপরে উঠে যাবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। বড় বড় ট্রাকগুলো যখন চলে তখন তুমি ভালোভাবে খেয়াল করলে দেখবা আসলে এই ধরনের কাহিনী ঘটে। কথা বুঝছি কিনা? তাহলে এখান থেকে আমাদের যে বাধা সৃষ্টি হয়, এই বাধাকে আমরা বলতেছি ঘর্ষণ, এবং আমাদের এটাকে আমরা বলতেছি আবর্ত ঘর্ষণ। যখন কোন একটা বস্তু আবর্তন করতে করতে বা ঘুরতে ঘুরতে সামনের দিকে যায় তখন তার উপর যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা বলি হচ্ছে আবর্ত ঘর্ষণ। দ্যাটস এনাফ, আমাদের এর থেকে বেশি আর লাগবে না, শুধু ডেফিনিশনটা লাগবে। আপনারাও বলেন রাস্তা কেমন, হ্যাঁ কি বলো রাস্তা নিচে নামে না? বড় বড় ট্রাকগুলো চলার সময় দেখিও রাস্তা হালকা নিচের দিকে নেমে যায়, ট্রাক যাওয়ার পর সে আবার উপরে উঠে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে এটা ভারী না, ভারী না, আমার নিচে নেমে যায়, নিচের দিকে নেমে যায়, হালকা নিচের দিকে নেমে যায়। এটা অনেক বেশি না, হালকা নিচের দিকে নামে, হালকা নিচের দিকে নামে। এটা তোমরা খেয়াল করলে দেখবা, বড় বড় গাড়ি চলার সময় একটু খেয়াল করে দেখিও। গাড়ি জোরে চললে বোঝা যায় না, আস্তে আস্তে যখন গাড়ি চলবে, একেবারে আস্তে আস্তে গাড়ি চলতেছে, তখন তুমি খেয়াল করে দেখবা যে এই ধরনের কাহিনী ঘটে। এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? এটা যদি না জানো, কখনো বাড়িতে মনে করো ইট বালি সিমেন্ট নিয়ে গাড়ি আসে না ঘরে কাজ টাজ করার জন্য, তখন তুমি দেখবে এই যে ট্রাকগুলো যখন যায় আমাদের ওই যে, তখন তো স্লোলি চলতেছে তোমার বাড়িতে, তখন তুমি খেয়াল করে দেখিও, মানে ভারীগুলা, হালকাগুলা না, ভারীগুলা দেখবে যে এরকম হয়। তুমি খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, চাকার দিকে লক্ষ্য করবা, এই চাকার এখানে লক্ষ্য করবা, তুমি দেখবে এই ধরনের শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটা তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখবে এটা হয়। হ্যাঁ, তবে এগুলো হচ্ছে ভারী গাড়ির ক্ষেত্রে, বিশেষ করে ভারী গাড়ির ক্ষেত্রে। হ্যাঁ, আর সাধারণত আমাদের এগুলো হচ্ছে তোমার সিম্পল, তুমি দেখতে পাচ্ছ আমাদের রাস্তার সাথে চাকার তো একটা সিম্পল পরিমাণ ঘর্ষণ বল থাকবেই। আর আমাদের এখানে মাথায় রাখতে হবে আবর্ত ঘর্ষণ যখন এটা রোল করে করে যায়, রোল করে করে যায়, মানে আমাদের ঘুরতে ঘুরতে রোল করতে করতে আস্তে আস্তে যায়, তখন আমি এক্ষেত্রে যে ঘর্ষণ তাকে আমরা বলি আবর্ত ঘর্ষণ। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ মানে কি? আমাদের প্রবাহীর ভিতর দিয়ে যাওয়ার সময়, কোন একটা বস্তু প্রবাহীর ভিতর দিয়ে যাওয়ার সময় তার মধ্যে যে ঘর্ষণটা কাজ করে সেটা হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। যেমন আমাদের ফর এক্সাম্পল এরোপ্লেন চলতেছে, এরোপ্লেন যখন চলতেছে, এরোপ্লেনের চারপাশে কিন্তু আমার বাতাস আছে, বায়ু। এই বায়ুটা কিন্তু আমাদের এক ধরনের প্রবাহী। এই বায়ুটা এরোপ্লেনের গায়ের সাথে একটা ঘর্ষণে লিপ্ত হয়, এটাকে আমরা বলি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহীর মধ্যে যে ঘর্ষণ তাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। আর প্রবাহীর ঘর্ষণ নিয়ে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে আমাদের 7 নম্বর অধ্যায়ে। সো এখানে আমরা ওইটা নিয়ে কথা বলার দরকার নেই, জাস্ট এটা মাথায় রাখবা, প্রবাহীর মধ্যে আমাদের যে ঘর্ষণ তাকে আমরা বলি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এতটুকু, দ্যাটস এনাফ। এবার আসো আমার মেইনলি আলোচনা কি নিয়ে? আমার মেইনলি আলোচনা হচ্ছে ভাইয়া আমাদের স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণ নিয়ে, এবং এগুলো নিয়ে তোমাকে ম্যাথও করতে হবে, তার জন্য আরো কিছু কনসেপ্ট জেনে রাখতে হবে। আসো আমরা আস্তে আস্তে কনসেপ্ট জানা শুরু করি। আমরা আস্তে আস্তে কনসেপ্ট জানা শুরু করি, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা আস্তে আস্তে কনসেপ্ট জানা শুরু করি, এক একটা কনসেপ্ট আমরা এখন আস্তে আস্তে জানবো, এবং এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা একেবারে তোমার ক্লিয়ার হতে হবে, কারণ এই টপিকসগুলো অনেকে আমাদের ঠিকঠাক ভাবে পড়ে না, যার কারণে আমার যাই ঝামেলা করে, পরীক্ষায় যাই ঝামেলা করে ফেলে। হ্যাঁ, তো আসো আমরা প্রথমে তোমাকে পড়াবো হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। প্রথমে তোমাকে পড়াবো হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আসো তাহলে আমরা প্রথমে পড়ি হচ্ছে, আমার হেডলাইন হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মনে আছে? আমরা যখন ওই গাড়ির কনসেপ্টগুলো করতেছিলাম ব্যাংকিং, তো ব্যাংকিং এর ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম ঘর্ষণ গুণাঙ্ক নামে একটা জিনিস ইউজ করা হয়। তো ঘর্ষণ গুণাঙ্কটা আমরা ডাইরেক্ট সরাসরি বলে দিছিলাম, সেই জিনিসটা আজকে প্রমাণ পাবা। হ্যাঁ, সেই জিনিসটা আজকে প্রমাণ পাবা। ওইখানে যেহেতু আমরা ঘর্ষণ সম্পর্কে জানতাম না, তখন আমরা মুখস্থর মতো করে নিছিলাম। আজকে আমরা সেই জিনিসটা বুঝবো। তাই আসলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি জিনিস বুঝতে পারতেছো? যেহেতু এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ককে আমরা মিউ এস দ্বারা প্রকাশ করি, এখানে মিউ এসও হইতে পারে, এখানে মিউ কেও হইতে পারে।
মিউ এস মানে হচ্ছে স্ট্যাটিক, মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, কে মানে হচ্ছে কাইনেমেটিক, এর মানে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, তো আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা প্রকাশ করি, গতীয় ঘর্ষণ গুণাঙ্ককে মিউ কে দ্বারা প্রকাশ করি। কে আমার এখন আসতেছে না, আমার এখন হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো যেহেতু স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, বস্তু কি আছে, অবশ্যই স্থির আছে। বস্তু স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ, সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ এফএস। এখন আমার কথা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক কি জিনিস সেটা আমাকে জানতে হবে। আসলে আমরা সেই জিনিসটা জানার চেষ্টা করি, আমাদের সেই জিনিসটা এখন আমরা জানার চেষ্টা করব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি যে আমার এটা কি, আমরা সেটা একটু দেখব। হ্যাঁ, এটা কি সেটা আমরা একটু দেখব। তাহলে আসো আমাদের এখানে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো। এখানে একটা আমাদের তল আছে, ভালো কথা ভাই, এটা আমার একটা তল আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখানে আমাদের কোনো একটা বস্তু আছে, স্বভাবতই হচ্ছে ভাইয়া বস্তুর ওজন W = mg আমাদের নিচের দিকে কাজ করবে, এবং ভাইয়া তলের ঠিক লম্ব বরাবর উপরের দিকে অবিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করবে। এবার ভাইয়া আমার এখানে আমরা একটা বল প্রয়োগ করব, আমরা যে বল প্রয়োগ করলাম ওই প্রয়োগকৃত বলকে আমরা F দ্বারা প্রকাশ করতেছি। এখন আমাদের বস্তু কি থাকবে, স্থির থাকবে। খুব ভালো করে খেয়াল করো, বস্তু স্থির থাকা অবস্থায় কিন্তু ঘর্ষণ বল ফিক্সড না। কেন? কারণ আমাদের জানি স্থিতি ঘর্ষণের মান 0 থেকে সীমান্তিক পর্যন্ত হইতে পারে। তাহলে আমি কাকে কাউন্ট করব? আমি অনলি সীমান্তিককে কাউন্ট করব। অর্থাৎ আমি এখানে যেটা করতেছি, এই যে সিচুয়েশনটা হচ্ছে বস্তু গতিশীল হওয়ার উপক্রম। আমি এখানে চিত্রে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বস্তু গতিশীল হওয়ার উপক্রম। বস্তু গতিশীল হওয়ার কি উপক্রম? বস্তু গতিশীল হওয়ার উপক্রম অর্থাৎ এই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হবে অবস্থা। তাহলে এই বলের কারণে আমার বস্তু কিন্তু স্থির আছে, এখনো গতিশীল না, গতিশীল হবে অবস্থা। এটার কারণে তলে গতির বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, যাকে আমরা নাম দিচ্ছি এফএস। তাহলে তোমরা আমাকে বলো এই এফএসটা কি আমার কি স্থিতি ঘর্ষণ নাকি সীমান্তিক ঘর্ষণ? তোমরা আমাকে বলো তো, এফএসটাকে কি আমি স্থিতি ঘর্ষণ তো বলতেই পারবো স্বাভাবিক, বাট এটাকে কি আমি স্পেসিফিকলি অনলি স্থিতি ঘর্ষণ বলবো নাকি আমি তাকে সীমান্তিক ঘর্ষণ বলতে পারি? একটু আমার কমেন্টে জানাও তো, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, এটাকে কি আমি স্থিতি ঘর্ষণ বলতে পারি নাকি আমি সীমান্তিক ঘর্ষণও বলতে পারি, একটু বলো। হ্যাঁ, ঘর্ষণ গুণাঙ্ক প্রত্যেকের জন্য আলাদা। এই অধ্যায়ে আমরা পড়বো দুইটা, একটা হচ্ছে স্থিতির জন্য আর একটা হচ্ছে গতির জন্য, বাকি দুইটা আমরা এখানে পড়বো না। এবং আবর্তর জন্য আমরা কোথাও পড়বো না, তবে প্রবাহীর জন্য আমরা পড়বো আমাদের 7 নম্বর অধ্যায়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমাকে আমি বলেই দিছি এই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হবে অবস্থা, গতিশীল হওয়ার উপক্রম। এই পরিমাণ বল প্রয়োগ করলে গতিশীল হওয়ার উপক্রম, তাহলে তুমি 100% কনফার্ম ভাইয়া এটা হচ্ছে আমার সীমান্তিক ঘর্ষণ। 100% কনফার্ম এটা হচ্ছে ভাইয়া সীমান্তিক ঘর্ষণ। এটা হচ্ছে কি সীমান্তিক ঘর্ষণ, কোনো আমাদের হেরফের নাই, অবশ্যই আমাদের এটা সীমান্তিক ঘর্ষণ। এটা হচ্ছে আমার সীমান্তিক ঘর্ষণ। আর ভাইয়া এটাকে আমরা বলতেছি হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। এটাকে আমরা বলতেছি হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া প্রযুক্ত বল। আর এটাকে আমরা ভাইয়া বলতেছি হচ্ছে ওজন। কথা ক্লিয়ার কিনা বলো? এই চিত্রের কথাগুলো ক্লিয়ার কিনা তোমাদের? বলা যাবে মনে হয় বলতে কোনো কথা নাই। আমরা বারবার বলছি স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ তাকে বলি স্থিতি ঘর্ষণ। যখন বস্তু গতিশীল হবে অবস্থা, ওই মুহূর্তে স্থিতি ঘর্ষণের মান সবচেয়ে বেশি, আর ওই মানটাকে বলি সীমান্তিক ঘর্ষণ। সো তোমাকে যদি বলে বস্তু গতিশীল হবে অবস্থা, বস্তু গতিশীল হওয়ার উপক্রম অথবা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান, সাথে সাথে তুমি বুঝে নিবে এটা সীমান্তিক ঘর্ষণ। আর যদি তোমাকে বলা হয় সীমান্তিক ঘর্ষণ, তাহলে তুমি বুঝে নিবা বস্তু গতিশীল হবে অবস্থায় আছে, একটু নাড়া দিলে বস্তু গতিশীল হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, ক্লিয়ার, নো হেজিটেশন। বলো ক্লিয়ার কিনা এতটুকু?
তাহলে আমরা যে জিনিসটা বললাম গতদিন তো এই জিনিসগুলো বলছিলাম, তাহলে আমাদের ওজন নিচে দিয়ে কাজ করতেছে, অবিলম্ব প্রতিক্রিয়া উপর দিয়ে কাজ করতেছে। আমি এক পরিমাণ বল প্রয়োগ করলাম, আমি তো এক পরিমাণ বল প্রয়োগ করব এমনভাবে যাতে করে বস্তু স্থির থাকে। তো এটা তো যে কারোর জন্য হতে পারে, আমি জিরোও করতে পারি, আরো বেশিও করতে পারি, আরো বেশিও করতে পারি, আরো বেশিও করতে পারি, এভাবে সীমান্তিক পর্যন্ত করতে পারি। আমি জানি জিরো থেকে সীমান্তিক পর্যন্ত যে কোনো বল প্রয়োগ করলে বস্তু স্থির থাকবে। তাহলে আমি কোনটা কাউন্ট করব? আমরা এখানে সেটাই কাউন্ট করতেছি যেটা সবচেয়ে বেশি, মানে সীমান্তিক। এর মানে এর থেকে বেশি বল যদি তুমি প্রয়োগ করো এই বস্তু আর গতিশীল থাকবে না, এই বলের জন্য বস্তু গতিশীল হবে অবস্থা। তাহলে যেই বলের জন্য বস্তু গতিশীল হবে অবস্থা, ওই বলের রেসপেক্টে যে আমাদের ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটাকে আমরা বলতেছি সীমান্তিক ঘর্ষণ, সীমান্তিক ঘর্ষণ বা সীমান্তিক ঘর্ষণ বল। বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা? বলো এতটুকু ক্লিয়ার কিনা? হুমায়ুন মিম কি কোশ্চেন বলো? হ্যাঁ, তাহলে আমরা এবার একটু পরের কনসেপ্টে যাই, মানে পরের কনসেপ্টে মানে সেম কনসেপ্টই। এবার একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখো ভাইয়া, আচ্ছা সবার জন্য কি এফএস এর মান সেম? তুমি নিজেই চিন্তা করো। তাহলে তুমি আমাকে এখানে বলো, মনে করো আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, জিনিসটা খেয়াল করো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে মনে করো যে বস্তুটা আছে, এই বস্তুটার ভর হচ্ছে মনে করো 5 কেজি। এখানে যে বস্তুটা আছে, এখানে যে বস্তুটা আছে, এই বস্তুটার ভর হচ্ছে মনে করো আমাদের 15 কেজি। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে মনে করো আমাদের 50 কেজি। তাহলে আমি বললাম গতিশীল হবে অবস্থা, এই ধরনের অবস্থা সৃষ্টি করার জন্য এখানে বল প্রয়োগ করা লাগে মনে করো 10 নিউটন। তাহলে এই 10 নিউটন থেকে বেশি বল প্রয়োগ করলে এটা গতিশীল হয়ে যাবে। এটাকে থেকে সেম হবে না, এটা যেহেতু বস্তু আরো ভারী, এর মানে এটাকে গতিশীল করার জন্য আরো বেশি বল লাগবে। এটার জন্য ধরে নিলাম হচ্ছে ভাইয়া 30 নিউটন, এটার জন্য ধরে নিলাম হচ্ছে ভাইয়া 150 নিউটন। এর মানে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে যত বড় বস্তু, বস্তু যত ভারী আমার কাছে কি করা লাগতেছে, তত বেশি পরিমাণ কি করা লাগতেছে, আমাকে বল প্রয়োগ করা লাগতেছে। এর মানে তাকে গতিশীল হবে অবস্থা করার জন্য তত বেশি বল প্রয়োগ করা লাগতেছে। এর মানে কি সীমান্তিক ঘর্ষণও বাড়তেছে না? এখানে সীমান্তিক ঘর্ষণ 10 নিউটন, এখানে সীমান্তিক ঘর্ষণ 30 নিউটন, এখানে সীমান্তিক ঘর্ষণ 150 নিউটন। তাহলে আমার সীমান্তিক ঘর্ষণ কত হবে সেটা নিশ্চয়ই বস্তুর উপর ডিপেন্ড করে। জি ভাই, বস্তুর উপর ডিপেন্ড করে, কিন্তু এটা কি আমাদের স্পেসিফিকলি কিসের উপর ডিপেন্ড করে? সেটা কি প্রযুক্ত বল? না, প্রযুক্ত বলের উপর কেন ডিপেন্ড করে? প্রযুক্ত বল দিয়ে আমি দেখতেছি, বল দিয়ে আমি দেখতেছি। অ্যাকচুয়ালি এটা যার উপর ডিপেন্ড করে, এই যে যার উপর ডিপেন্ড করে, এখানে আমার এফএস এর মান 10 নিউটন, এখানে আমার এফএস এর মান 30 নিউটন, এখানে আমার এফএস এর মান 150 নিউটন। হোয়াই? বিকজ এই বস্তুর ওজন যা, এই বস্তুর ওজন আরো বেশি, এই বস্তুর ওজন আরো বেশি। দ্যাট মিনস এর অবিলম্ব প্রতিক্রিয়া যত, এর অবিলম্ব প্রতিক্রিয়া আরো বেশি, এর অবিলম্ব প্রতিক্রিয়া আরো বেশি। অ্যাকচুয়ালি আমাদের মেইন রিলেশনটা হচ্ছে এটার জায়গায়। আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ক্যালকুলেশন করে দেখছে, এই যে আমার এফএস, তার সাথে মেইন রিলেশন হচ্ছে আর এর মান যত বেশি, এফএস এর মান তত বেশি। আর কিভাবে বাড়বে? সিম্পল কথা ভাইয়া, আর মানে কি? অবিলম্ব প্রতিক্রিয়া। এর মানে অবিলম্ব প্রতিক্রিয়ার মান যত বেশি, এফএস এর মান তত বেশি, অবিলম্ব প্রতিক্রিয়ার মান যত কম, এফএস এর মান তত কম। কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা বলো? একজন বলতেছে ভরের উপর। দেখো ভরের উপর আমরা কেন কাউন্ট করতেছি না? কারণ ভাইয়া এই বস্তুটা যদি আমার এরকম হইতো, এরকম একটা তলে থাকতো, তখন দেখেন ভাইয়া, তখন দেখেন এই বস্তুর ওজনটা কিন্তু আমার নিচের দিকে এমজি কাজ করতেছে। আমি তখন যে কাজটা করতে হইতো, এইদিকে হচ্ছে আমার এমজি কস থিটা নিতে হইতো, এইদিকে আমার এমজি সাইন থিটা নিতে হইতো। মেইনলি তলের সাথে এই তলের মধ্যে ঘর্ষণ কতটুকু হবে সেটা ডিপেন্ড করে তলের মধ্যে কি পরিমাণ আমি ক্রিয়া দিচ্ছি। এই তলের মধ্যে ক্রিয়া দিচ্ছি এমজি পরিমাণ, তার মানেই হচ্ছে আর এর সমান। সো আর বললে
আমাদের এভাবে থাকলে এটা বোঝায়, এভাবে থাকলে এটা বোঝায়, ওই কারণে আমরা আর এর সাথে রিলেশন করতেছি। কারণ আর মানে হচ্ছে তল বরাবর বস্তু ওজনের কারণে যে পরিমাণ বল প্রয়োগ করতেছে তার প্রতিক্রিয়াটা, প্রতিক্রিয়া এবং ক্রিয়া সমান। এর মানে অ্যাকচুয়ালি এই আর দ্বারা বোঝায় এইভাবে হলে বস্তুর ওজন, এভাবে হলে বস্তুর ওজনের যেই জিনিসটা তলের লম্ব বরাবর কাজ করতেছে, এটার কারণেই আসলে আমাদের এখানে কি সৃষ্টি হয়, ঘর্ষণ বলটা সৃষ্টি হয়। তাহলে আমরা বলতেছি এফএস এর সাথে রিলেশন কার, আর এর, এফএস এর সাথে রিলেশন কার, আর এর, এফএস এর সাথে রিলেশন কার, আর এর। এই কথাটা আমরা বুঝছি কিনা বলো, এই কথাটা বুঝছি কিনা? কারো যদি আটকায় সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত প্রবলেম, আমার এখানে কোনো প্রবলেম নাই। তানবিন সুলতানা ইস্পা সবসময় আর এর সমান, আর এর সমান না, আর এর সমানুপাতিক। মানে আর যত বেশি হবে এফএস তত বেশি হবে, আর যত কম হবে এফএস তত কম। কারণ ভাইয়া আর বেশি এর মানে কি, তলের উপর ক্রিয়া বলটা বেশি। কারণ আর মানে কি, তলের প্রতিক্রিয়া, তলের উপর প্রতিক্রিয়াটা হচ্ছে আর। তাহলে তলের উপর ক্রিয়ার যে কথা, প্রতিক্রিয়া সেম কথা। একটা তলে, এই দেখো না আমার এই তল, এই তলে আমি যদি মনে করো এই বস্তুটা দিই, সে যে পরিমাণ ক্রিয়া বল দিবে, আমি এই বস্তুটা দিলে ক্রিয়া বলের মান আরো বাড়বে। আমি যদি ভাই সেটা না দিয়ে আমি যদি এই বস্তুটা দিই, ক্রিয়া বলের মান আরো বাড়বে। আমি যদি এটা না দিয়ে এই বস্তুটা দিই, ক্রিয়া বলের মান আরো বাড়তেছে। এর মানে খেয়াল করো, ক্রিয়া বলের মান বাড়তেছে। এই ক্রিয়া বলের মান তলের উপর যত বেশি ক্রিয়া তত বেশি প্রতিক্রিয়া। তাহলে আমাদের প্রতিক্রিয়া পাচ্ছি মানে হচ্ছে ক্রিয়াটা পাচ্ছি। ওই কারণে বলতেছি যত বেশি আমাদের তলের মধ্যে ক্রিয়া, ঘর্ষণ বল তত বাড়তেছে। ওই কারণে আমরা এখান থেকে এই রিলেশনটা বের করছি। ভাই আর এর সাথে ক্যালকুলেশন করলে সব হিসাব ক্লিয়ার, আর এর সাথে কাউন্ট করলে সব হিসাব কি ক্লিয়ার। তাহলে আসো আমরা সেই জিনিসটা করি। এই একজন বলতেছে ঘর্ষণ গুণাঙ্ক আর ঘর্ষণাঙ্ক সেম কিনা? হ্যাঁ সেম কথা। ঘর্ষণ গুণাঙ্ককে আমরা ঘর্ষণাঙ্কও বলতে পারি। হ্যাঁ ঘর্ষণাঙ্কও বলতে পারি, আমরা এটাকে ঘর্ষণাঙ্কও বলতে পারি, কোনো সমস্যা নাই। ঘর্ষণ গুণাঙ্ককে চাইলে ঘর্ষণাঙ্ক বলা যায়। ওকে, তাহলে আসো, এটা হচ্ছে মেইন বেসিক, এটা তোমার বইতে নাই। এই বেসিকটা আমি এই কারণেই বলতেছি, একটু পর আমি বলবো এটা সমানুপাতিক। কেন এটা সমানুপাতিক, অন্য কারণ নয় কেন, সেটার আমি আনসার দিছি। কারণ এই আরটা সবসময় তলের প্রতিক্রিয়া, যেটা তলের ক্রিয়ার সমান। আর তলের উপর ক্রিয়া বল যত বেশি, ঘর্ষণও তত বেশি, স্বাভাবিক। এবার আসো, তোমাকে তাইলে এখানে দেখাই। এখন এবার এবার দেখবো সবকিছু 100% ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই কনসেপ্ট পড়লে বাকি সবকিছু এটার মতো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং এফএস মানে কি, সীমান্তিক ঘর্ষণ। এফএস মানে কি, সীমান্তিক ঘর্ষণ বল। এই সীমান্তিক ঘর্ষণ বল আর এর সমানুপাতিক, অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। তাহলে আমরা জানি, তাহলে এই যে মানে আমরা জানি এফএস ইজ প্রপোর্শনাল টু আর, আর মানে অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এফএস ইকুয়ালস টু কে ইন্টু আর বলতে পারি, মানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক কার জন্য? বা এই স্থিতি ঘর্ষণের জন্য। এই কারণে এই সমানুপাতিক ধ্রুবককে বিজ্ঞানীরা আলাদা করে নামকরণ করছে মিউ এস। কি নাম করছে? মিউ এস। এই মিউ এস যেটা নামকরণ করছে, এই মিউ এসটাকে আমরা বলতেছি হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে আমরা বলতেছি হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, অথবা এক কথায় বলতে পারি হচ্ছে স্থিতি ঘর্ষণাঙ্ক। এক কথায় বলতে পারি স্থিতি ঘর্ষণাঙ্ক, সেম কথা। এখন আমার কথা হচ্ছে এই মিউ এসটা কত তাহলে? সুতরাং আমরা বলতে পারি মিউ এস ইকুয়ালস টু এফএস ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এক কথায় বলতে পারি ভাইয়া মিউ এস ইকুয়ালস টু এফএস মানে কি? ভাই এফএস মানে হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল। এফএস মানে হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল। আরটা কি ভাইয়া? আর মানে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। আর মানে কি? আর মানে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। আর মানে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে সীমান্তিক ঘর্ষণ বলকে অবিলম্ব প্রতিক্রিয়া দ্বারা ভাগ করলে যেই অনুপাতটা পাওয়া যায় সেই অনুপাতটা হচ্ছে মিউ এস।
সেই অনুপাতটা হচ্ছে কি মিউ এস, সেই অনুপাতটা হচ্ছে কি মিউ এস। সীমান্তিক ঘর্ষণ বলকে অবিলম্ব প্রতিক্রিয়া দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের মিউ এস। এবং এই সীমান্তিক ঘর্ষণ বল ভাইয়া উপরেও বল নিচেও বল, তাহলে বল এত নিউটন কাটাকাটি, এর মানে আমরা বলতে পারি এটার কোনো একক ও মাত্রা নেই, এটার কোনো একক ও কি নেই মাত্রা নেই। তাহলে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট কোনো একক নেই, মাত্রা নেই, এটার সুনির্দিষ্ট কোনো একক নাই, মাত্রাও নাই, একক নাই, মাত্রাও নাই, একক নাই, মাত্রাও নাই। এবং 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 পরীক্ষা করে দেখা গেছে, ক্যালকুলেশন করে দেখা গেছে এই মিউ এস এর মান অলওয়েজ লেস দেন 1, মানে মিউ এস এর মান কখনো 1 থেকে বড় হইতে পারে না। মিউ এস এর মান অলওয়েজ লেস দেন 1, মিউ এস এর মান সবসময় 1 থেকে ছোট হয়। তাহলে আমি মিউ এস মানে কি, এটা ডিভাইড বাই এটা, তাহলে মিউ এস মান হচ্ছে এফএস ডিভাইড বাই আর। এটা যদি আমার লেস দেন 1 হয়, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে আনসার লেস দেন 1 হয়। এর মানে আমরা এখান থেকে বলতে পারি মিউ এস ইকুয়ালস টু, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা তখনই পাবো যখন আমাদের ছোট বাই কি হয় বড় হয়, এটা তখনই পাবো যখন ছোট ডিভাইডেড বাই বড় হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, এখান থেকে আমরা বলতে পারি এফএস ইজ লেস দেন আর। এর মানে আমরা এটাও বলতে পারি যে ভাইয়া সীমান্তিক ঘর্ষণের মানটা অলওয়েজ আমার কি হয় আর থেকে একটু ছোট হয়, সীমান্তিক ঘর্ষণের মানটা অলওয়েজ আর থেকে একটু ছোট হয়। অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসে ভাইয়া এফএস আর আর কি সমান না, এফএস এবং আর এর মান সমান না, এফএস এর মানটা আর থেকে আমার একটু কি হয় ছোট হয়। তবে এই দুইটা সমান না হলেও সমানুপাতিক, সমান আর সমানুপাতিক সেম কথা না, দুইটা জিনিস সমান মানে এক্স্যাক্টলি সমান, আর দুইটা জিনিস সমানুপাতিক মানে কি এটা বাড়লে এটাও বাড়ে, এটা কমলে এটাও কমে, এটা যে হারে বাড়ে এটা সে হারে বাড়ে, এটা যতটুকু বাড়ে এটা ততটুকু না, এটা এতটুকু বাড়ছে এটা এতটুকু এরকম না, এটা যে হারে বাড়ে এটা সে হারে বাড়ে। যেমন এটা 2 গুণ হলো এটাও 2 গুণ, এটা 3 গুণ হলো এটাও 3 গুণ, তাহলে এটাকে আমরা বলি সমানুপাতিক। তাহলে এই এফএস এবং আর পরস্পর সমানুপাতিক, এখান থেকে আমরা বলতে পারি সূত্র পেয়ে গেলাম। আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, মিউ এস ইকুয়ালস টু হচ্ছে আমাদের এফএস ডিভাইডেড বাই আর, মিউ এস ইকুয়ালস টু আমাকে মাথায় রাখতে হবে এফএস ডিভাইডেড বাই আর, মিউ এস ইকুয়ালস টু আমাদের এফএস ডিভাইডেড বাই আর, এই কথাটা আমাকে মাথায় রাখতে হবে, এই কথাটা আমাকে মাথায় রাখতে হবে। বল আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? একটু বুঝে, তাহলে সিম্পল জিনিস ভাই, আমাদের ঘর্ষণ বলটা, আমাদের এই যে কি বলে স্থিতি ঘর্ষণ বলটা হচ্ছে, সীমান্তিক ঘর্ষণ বলটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। হ্যাঁ, তো আমাদের এখানে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, তো আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে আমাদের এফএস ইকুয়ালস টু মিউ এস ইনটু আর, তো আমাদের এখান থেকে আমরা বলতে পারি মিউ এস ইকুয়ালস টু হচ্ছে আমাদের সীমান্তিক ঘর্ষণ বল ডিভাইড বাই অবিলম্ব প্রতিক্রিয়া। তো জেনারেল সেন্সে যদি আমরা বলি, তুমি সিম্পল চিন্তা করে দেখো ভাই, আমাদের ওজন যে পরিমাণ আছে এই ওজনের কারণে ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে। এখন ওজন যত বাড়াচ্ছি ঘর্ষণ তত বাড়তেছে, বাট এর মানে এই নয় যে যে পরিমাণ ওজন দিচ্ছি সেই পরিমাণ ঘর্ষণ, আসলে যে পরিমাণ ওজন দিব তার থেকে একটু কম পরিমাণ ঘর্ষণ, কারণ যে পরিমাণ আমি দিছি সেই পরিমাণ ঘর্ষণ উৎপন্ন হয় না। হ্যাঁ, তার কারণে ঘর্ষণের মান বাড়ে, কিন্তু এটা আমাদের ঘর্ষণ মান বাড়লেও এটা আমার এক্স্যাক্টলি ওজনের সমান নয়। সো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আমাদের ওই কারণে হচ্ছে সীমান্তিক ঘর্ষণের মান যত বড়ই হোক না কেন সেটা অবিলম্ব প্রতিক্রিয়া থেকে একটু ছোট হয়, ওই কারণে আমরা বলি আমাদের মিউ এস এর মান অলওয়েজ 1 থেকে ছোট। আর একই জাতীয় দুইটি রাশির অনুপাত বিধায় এটার কোনো একক নেই, এটার কোনো মাত্রা নেই, এই ধরনের টার্মগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন এই যে এটা মেডিকেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের এই যে ঘর্ষণ গুণাঙ্কের একক কি, ঘর্ষণ গুণাঙ্কের একক কি, কোনো একক নাই। ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা কি, কোনো মাত্রা নাই। এটা হচ্ছে এককহীন মাত্রাহীন। বিশেষ করে মেডিকেলের জন্য এই প্রশ্নগুলো একটু বেশি মাথায় রাখবা, যেগুলো এককহীন মাত্রাহীন এই ধরনের জিনিসগুলো, যেগুলো শূন্য, হ্যাঁ এই ধরনের যেগুলো এক্সেপশনাল, যে আমার এটা হয় বাট এটা ব্যতীত, এই ধরনের টার্মগুলো মেডিকেলের একটু বেশি আসে। হ্যাঁ, মেডিকেলে এই ধরনের টার্মগুলো বেশি আসে। সো ওই কারণে আমি পড়ানোর সময় আমি ওই কারণে সেই ধরনের টার্মগুলো বলে দিই, যাতে করে তোমার মেডিকেল পরীক্ষা দিতে গেলেও ইউভাইয়ের কথা মনে পড়ে। ওকে।
ওকে, তাহলে আমরা এতটুকু আশা করি আমাদের ক্লিয়ার, এবার আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। তোমাকে অ্যাজ এ ফর্মুলা এটা মুখস্থ রাখতে হবে, মিউ এস ইকুয়ালস টু এফএস ডিভাইড বাই আর, এটা অ্যাজ এ ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে। ওকে ওকে, তাহলে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কনসেপ্ট শেষ। এটাই হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কনসেপ্ট ছিল। এবার আসছে আমাদের নতুন কনসেপ্ট। মানে এখানে অনেকগুলো ডেফিনিশন, বা অনেকগুলো ডেফিনিশন বললে ভুল হবে, অনেকগুলো কনসেপ্ট, কারণ প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে একটা করে ডেফিনিশন আছে আর বুঝার জিনিস আছে। এই ঘর্ষণ নিয়ে আমাদের স্টুডেন্টরা একটু বেশি ঝামেলায় পড়ে, ওই কারণে আমি এটা নিয়ে একটু কথা বলতে পছন্দ করি। কারণ হচ্ছে আমি বেশি কথা না বললে, তোমার বইতেও বেশি কথা লেখা নাই, তখন দেখা যাচ্ছে তুমি একটু ঝামেলায় পড়ে যাবে, তোমার কাছে জিনিসটা অস্পষ্ট মনে হবে। ওই কারণে আমি একটু বেশি কথা বলতে পছন্দ করি এই টপিক্সের মধ্যে। আচ্ছা, তাহলে দেখো এবার আসি, এবার আমরা যেটা পড়বো হচ্ছে ওকে, এবার আমরা করব হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। এবারে কনসেপ্টের নাম হচ্ছে ঘর্ষণ কোণ। আমি বইয়ের সিরিয়ালে যাচ্ছি। ঘর্ষণ কোণ, যাকে সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এবারে কনসেপ্ট হচ্ছে কি ভাইয়া? ঘর্ষণ কোণ যাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, ঘর্ষণ কোণ যাকে আমরা সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করি। তো আসো আমরা এবার জানবো হচ্ছে ভাইয়া, আমরা ঘর্ষণ কোণ কাকে বলি, আমরা সেই জিনিসটা জানবো। ঘর্ষণ কোণ কাকে বলি সেই জিনিসটা জানবো। তো সেই জিনিসটা জানার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে, হুবহু চিত্র, আবার আগের মতো এই চিত্রটা তোমাকে বারবার আঁকতে হবে, মুখস্থের মতো হয়ে যাবে। দেখো এত বেশিবার আমি বলতেছি মুখস্থ হয়ে যাবে, কিন্তু এই চিত্রতেই সবার সবচেয়ে বেশি ঝামেলা হয়। বাইরের স্টুডেন্টগুলো যারা আছে বাইরে পড়ে, তাদের দেখবে যে এই জিনিস চিত্রগুলো বুঝেই না। তো একটু খেয়াল করে দেখো, প্রথম কথা ভাই, একটা বস্তু আছে, মাস্ট দুইটা জিনিস আঁকতে হবে। কি কি? ওজন, অবিলম্ব প্রতিক্রিয়া। তাহলে আমাদের ওজন দিব নিচের দিকে W = mg, আর ভাই তার যে অবিলম্ব প্রতিক্রিয়া তলের ঠিক লম্ব বরাবর বিপরীত দিকে, অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে ভাইয়া আর, দিয়ে দিলাম। এবার আমাদের আবার আগের মতো ভাইয়া, এই বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম। এই বস্তুটা কি? গতিশীল হওয়ার উপক্রম। এর মানে গতিশীল হবে অবস্থা। আমি যেই পরিমাণ বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বলটা হচ্ছে আমাদের F। এই প্রযুক্ত বলের কারণে বস্তুটা গতিশীল হবে অবস্থা। তাহলে তার মধ্যে গতির বিপরীত দিকে যে ঘর্ষণ বলটা কাজ করে আমাদের প্রযুক্ত বলের বিপরীত দিকে, সেটাকে আমরা বলি হচ্ছে সীমান্তিক ঘর্ষণ Fs। এতটুকু বুঝছি কিনা বলো? তাহলে আমরা Fs বলতেছি। ওকে, একটু বুঝছি কিনা বলো? তাহলে আমাদের এটা হচ্ছে Fs এবং R। এখন তোমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ঘর্ষণ কোণ কোনটা সেটা তোমাকে একটু বের করতে হবে। তার আগে একটু খেয়াল করে দেখি ভাইয়া, Fsটা মানে কি? সীমান্তিক ঘর্ষণ। আর মানে কি? অবিলম্ব প্রতিক্রিয়া। এই যে দুইটা ভেক্টর, একটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ আর একটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া, এই দুইটার যে লব্ধি, তাহলে আমরা এখানে লিখে দিই Fs ও আর এর লব্ধি। আর এর যে লব্ধি, ওই লব্ধিটাকে বলা হয় হচ্ছে লব্ধ প্রতিক্রিয়া, যাকে আমরা সাধারণত S দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি বললাম? অনেক সময় পরীক্ষা আসতে পারে, লব্ধ প্রতিক্রিয়া কি? লব্ধ প্রতিক্রিয়া হচ্ছে সীমান্তিক ঘর্ষণ এবং অবিলম্ব প্রতিক্রিয়া, এই দুইটার যে লব্ধি, সীমান্তিক ঘর্ষণ, অবিলম্ব প্রতিক্রিয়া, এই দুইটার যে লব্ধি, ওই লব্ধিটাকে আমরা বলি লব্ধ প্রতিক্রিয়া। এবারে বলো, জ্যামিতিক উপায়ে দুইটি ভেক্টর জানা থাকলে তাদের মধ্যে লব্ধিটা কিভাবে বের করা যায়? ভাই সামান্তরিক সূত্র। তাহলে আমরা এখানে একটা সামান্তরিক ড্র করব। এই যে, তাহলে আমাদের এই দুইটা ভেক্টরের লব্ধিটা হচ্ছে ভাইয়া এটা। এই যে লব্ধি যেটা পাইলাম, এই লব্ধিটাকে আমরা বলি হচ্ছে লব্ধ প্রতিক্রিয়া। এই যে উপরে লিখে রাখছি লব্ধ প্রতিক্রিয়া S বলা হয়। এটা আমরা বুঝছি কিনা বলো? লব্ধ প্রতিক্রিয়া কি জিনিস সেটা আমরা বুঝছি কিনা? তাহলে সীমান্তিক ঘর্ষণ এবং অবিলম্ব প্রতিক্রিয়া, এই দুজনের লব্ধি, তাকে আমরা বলি হচ্ছে লব্ধ প্রতিক্রিয়া S। এই কথাটা বুঝছি কিনা? আচ্ছা, তানিষ্ক মুন্ডা প্রশ্ন করলো, ঘর্ষণাঙ্ক কি নেগেটিভ মান দিবে নাকি শুধু দশমিক মান দিবে? অবশ্যই আমাদের এটা পজিটিভ মান দিবে এবং মানটা অলওয়েজ দশমিকই হবে, কারণ যেহেতু এটা 1 থেকে ছোট হয়, তবে আমাদের 0 এর থেকে ছোট নয়।
অর্থাৎ আমাদের এটা সবসময় ধনাত্মক মানই দিবে তোমাকে 0.3 0.4 জাস্ট লাইক দ্যাট। ওকে, এবার আসো তোমাকে বলা হবে ঘর্ষণ কোণ কাকে বলে। সিম্পল, কাকে ঘর্ষণ কোণ বলে দেখো, এই যে আমার অলরেডি লব্ধ প্রতিক্রিয়া S পেয়ে গেছি এবং অভিলম্ব প্রতিক্রিয়া R পেয়ে গেছি, এই দুইটা প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণটাকে আমরা বলি ঘর্ষণ কোণ। তাহলে আমরা বলতে পারি R ও S এর মধ্যবর্তী কোণ, R ও S এর মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকেই আমরা বলি হচ্ছে ঘর্ষণ কোণ। কথা ক্লিয়ার কিনা বলো? ঘর্ষণ কোণ ল্যামডা বলা হয়, এই কোণটাকে বলা হয় ঘর্ষণ কোণ ল্যামডা। শেষ। তাহলে এফএস এবং আর এই দুইটার লব্ধিটাকে বলতেছি এস। তাহলে চাইলে কিন্তু তোমরা এখান থেকে লব্ধি বের করতে পারো। কিভাবে বের করতে পারো? ভাইয়া এস ইকুয়ালস টু হচ্ছে √r² প্লাস এফএস স্কয়ার। কেন? সামান্তরিক সূত্র, মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে চাইলে বের করতে পারি, তবে এটা আমাদের বের করার কোনো প্রয়োজন হয় না। এই ল্যামডাটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ কোণ, ল্যামডাটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ কোণ। সেটা কার কার মধ্যবর্তী কোণ? অবিলম্ব প্রতিক্রিয়া আর লব্ধ প্রতিক্রিয়া, এই দুইটার মধ্যবর্তী কোণ। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো? ল্যামডা না দিয়ে যেটা ইচ্ছে তুমি দাও, কোনো সমস্যা নাই। অর্থাৎ তোমাদের বইতে ল্যামডা দিয়ে দিয়েছে, তো ওই কারণে আমি ল্যামডা দিয়ে দিয়েছি, যার কারণে বইতে পড়ার সময় কোনো ঝামেলা না হয়। তুমি অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল যা ইচ্ছে তুমি দাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যে কোনোটা দিতে পারো। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের সীমান্তিক ঘর্ষণ এফএস আর অবিলম্ব প্রতিক্রিয়া আর, এই দুইটার যদি লব্ধি বের করি, সেই লব্ধিটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের লব্ধ প্রতিক্রিয়া। এই লব্ধ প্রতিক্রিয়া এবং আর, এই দুইটার মধ্যবর্তী কোণটাকে বলতেছি ল্যামডা। তাহলে এবার যদি আমি তোমাকে বলি এসটা কার কার লব্ধি? ভাই এসটা হচ্ছে এফএস এবং আর এর লব্ধি। তাহলে আমাকে বলো এস এর দুইটা লম্ব উপাংশ কে কে? এস এর দুইটা লম্ব উপাংশ কে কে? তোমরা আমাকে বলো, এস এর দুইটা লম্ব উপাংশ কে কে? তোমরা আমাকে বলো। আর এবং এফএস এরা কিন্তু পরস্পর লম্ব, এই দুইটার লব্ধি যদি এস হয়, এই এস এর একই রকম দুইটা লম্ব উপাংশ কে কে? লম্ব উপাংশ কে কে? হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি আর এবং এফএস। কারণ আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি যদি আমাদের অন্যটা হয়, ওই লব্ধির উপাংশ হচ্ছে তারা। এবং এখানে যে দুইটা উপাংশ দুটো তো লম্বই আছে, সো এটা হচ্ছে লম্ব উপাংশ। এখন তুমি যদি চিন্তা করো ভাই এটা যদি এস হয়, তাহলে আমাদের উপাংশের কনসেপ্ট দিয়ে এটাকে লেখা যায় না? এস কস ল্যামডা লেখা যায় কি না? অবশ্যই লেখা যায়। ভাইয়া উপাংশের কনসেপ্ট দিয়ে এটাকে লেখা যায় না? এস সাইন ল্যামডা অবশ্যই লেখা যায়। আসলে তাইলে এস কস ল্যামডা যে কথা, আরও সেম কথা না? সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া আর ইকুয়ালস টু হচ্ছে এস কস ল্যামডা। ভাইয়া আমাদের এফএস যে কথা এস সাইন ল্যামডাও সেম কথা না? এস সাইন ল্যামডাও সেম কথা না? বলো আমাদের সেম কথা কিনা? আমাদের সেম কথা কিনা বলো? সেম কথা কিনা বলো? বলো সেম কথা কিনা? সেম কথা কিনা আমরা বুঝছি কিনা? এটা আমাদের সেম কথা কিনা আমরা বুঝছি কিনা বলো? ওকে, তাহলে সিম্পল কথা হচ্ছে ভাইয়া আমরা চাচ্ছি না যে এসটাকে এখানে রাখতে, তো আমরা এখান থেকে যে কাজটা করব, এই ঘর্ষণ কোণের সাথে মেইনলি আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে ঘর্ষণ কোণের সাথে, দেখো এটা কিন্তু সীমান্তিক ঘর্ষণ। সো যেহেতু সীমান্তিক ঘর্ষণ, এখান থেকে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে মিউ এস ইকুয়ালস টু হচ্ছে এফ এস ডিভাইডেড বাই আর। এটা কিন্তু আমরা মুখস্থ সূত্র আগে থেকে জানি। আমি চাচ্ছি এই মিউ এস এর সাথে ল্যামডার এটা রিলেশন করতে। তাহলে মিউ এস এর সাথে ল্যামডার রিলেশন করতে হলে কি করতে হবে?
fs কে r দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে নাম দিলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে নাম দিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। fs এবং r এখানে আছে, তাহলে আমরা 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ দিই। ভাগ দিলে পেয়ে যাব fs ডিভাইডেড বাই r ইকুয়ালস টু হচ্ছে s sin lambda ডিভাইডেড বাই s cos lambda। s s কাটাকাটি, fs ডিভাইডেড বাই r এটাকে আমরা বলি হচ্ছে মিউ s স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, sin বাই cos সমান হচ্ছে tan lambda। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিউ s ইকুয়ালস টু হচ্ছে tan lambda। তাহলে দেখো মনে আছে আমরা যখন যে কি বলে ব্যাংকিং এর ক্ষেত্রে করছিলাম তখন কিন্তু এই ধরনের কিছু একটা পাইছিলাম, মিউ ইকুয়ালস টু tan lambda tan থিটা, মিউ ইকুয়ালস টু tan থিটা। এখানে আমরা মিউ s ইকুয়ালস টু tan lambda বলতেছি। মাথায় রাখবো মিউ s মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর ল্যামডা মানে হচ্ছে ঘর্ষণ কোণ। ল্যামডা মানে কি? ঘর্ষণ কোণ। সিমিলারলি এখান থেকে আমরা চাইলে এভাবে লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স মিউ s। ল্যামডা ইকুয়ালস টু কি? tan ইনভার্স মিউ s। এর মানে আমরা যদি ঘর্ষণ কোণ ল্যামডা জানি মিউ s বের করতে পারবো, আর মিউ s যদি জানি ল্যামডা বের করতে পারবো। তাহলে এই দুইটা কথা ক্লিয়ার কিনা বলো, যে আমাদের মিউ s ইকুয়ালস টু tan থিটা এটা আমার একটা ফর্মুলা। তাহলে আমরা এই পর্যন্ত দুইটা ফর্মুলা পাইলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো আমরা এখান থেকে বলতে পারি মিউ s জানলে ল্যামডা বের করা যায়, ল্যামডা জানলে মিউ s বের করা যায়। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো। ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয় এবার আমরা আরেকটু সামনের দিকে যাব। এবার আমরা পড়বো হচ্ছে, এবার আমাদের কনসেপ্টের নাম হচ্ছে স্থিতি বা নিচ্ছল কোণ। এবার আমাদের কনসেপ্টের নাম হচ্ছে স্থিতি বা নিচ্ছল কোণ। আসলে আমরা স্থিতি বা নিচ্ছল কোণটা পড়ি, সিমিলার টাইপস অফ কনসেপ্ট। ইসলাম আশিক ভাই, এস যদি এফএস এর সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে কি কট হবে? তোমার তো তুমি এস এর সাথে এফএস এর কোণ কেন নিবা? আমি তো নিচ্ছি ঘর্ষণ কোণটা। ঘর্ষণ কোণ মানেই হচ্ছে এস এর সাথে আর এর কোণ। এস এর সাথে আর এর কোণটাকে আমি ঘর্ষণ কোণ বলি, অন্যটাকে তো ঘর্ষণ কোণ বলি না। তো আমার মেইন পারপাস কি? আমার মেইন পারপাস ছিল হচ্ছে ঘর্ষণ কোণ সেটা কি সেটা জানা, এবং ওই ঘর্ষণ কোণের সাথে ঘর্ষণ গুণাঙ্কের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের একটা সম্পর্ক বের করা। তো তুমি কেন অন্য কোণটা নিবা? অন্য কোণ দেওয়া থাকলেও তোমাকে বিয়োগ করে ওই কোণে আনতে হবে। কেন? কারণ সেটাকে আমি ঘর্ষণ কোণ হিসেবে চিনি। একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা বলো। তানিষ্কের মুনতা, কোণ তো সবসময় উলম্বের সাথে না, উলম্বের সাথে কোণ হয় এরকম কোনো নিয়ম নাই। আমরা যেখানে যে কোণ সেটা বের করতে পারি। বাট আমার কথা হচ্ছে এখানে অবিলম্ব প্রতিক্রিয়ার সাথে লব্ধ প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণটাকে আমি আমাদের ঘর্ষণ কোণ বলতেছি। সো অন্য কাউকে তুমি কাউন্ট করতে পারবা না। তোমার পরীক্ষায় মনে করো তোমাকে এই যে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে ভাইয়া আমাদের এস, তোমাকে বলা হলো এই কোণটা 60 ডিগ্রি। তোমাকে যে কাজটা করতে হবে এই কোণটা ল্যামডা ধরে, ল্যামডা সমান 90 - 60 সমান তোমাকে 30 ডিগ্রি বের করে ল্যামডা সমান 30 ডিগ্রি ধরেই তোমার ক্যালকুলেশন করতে হবে। তো ল্যামডা সমান যদি 30 ডিগ্রি হয় মিউ এস ইকুয়ালস টু হচ্ছে tan ল্যামডা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিউ এস ইকুয়ালস টু আমাদের tan 30 ডিগ্রি। ক্যালকুলেশন করে যা আসে সেটাই আমার आंसर। কথা ক্লিয়ার কিনা? অর্থাৎ তোমাকে অলওয়েজ দিস অ্যাঙ্গেল ইউজ করতে হবে, কারণ এই অ্যাঙ্গেলটাকে আমি ঘর্ষণ কোণ বলি, এটাকে আমি ঘর্ষণ কোণ বলি, অন্য কাউকে বলি না। ওকে,
এবার আসো আমাদের নতুন আরেকটা কনসেপ্ট, মানে নতুন কনসেপ্ট না, সিমিলার টাইপস অফ কনসেপ্ট। এবারে কনসেপ্টটার নাম হচ্ছে আমাদের স্থিতি বা নিচ্ছল কোণ। এবারে কনসেপ্টটার নাম হচ্ছে স্থিতি বা নিচ্ছল কোণ। স্থিতি বা নিচ্ছল কোণ। এই স্থিতি বা নিচ্ছল কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এই অধ্যায়ে স্থিতি বা নিচ্ছল কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তো এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাই, আমাদের এই কনসেপ্টটা অনেকেই আমরা বুঝি না, এই কনসেপ্টটা আমরা অনেকেই বুঝি না। তো আমি একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, খুব সিম্পল ভাবে চিন্তা করো। কোন একটা বস্তু, ভালো করে খেয়াল করো, কোন একটা বস্তু, এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে একটু খেয়াল করো, আমাদের কোন একটা বস্তু যদি ভূমিতে থাকে তাহলে সে কি থাকবে ভাইয়া? অবভিয়াসলি আমাদের বস্তুটা স্থির থাকবে, ঠিক কি না? ঠিক। এই বস্তুটাকে যদি আমি এরকম একটা তলে নিয়ে যাই তাহলে আমাদের এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। আমি ধরে নিলাম সে এখনো স্থির আছে, আমি ধরে নিলাম এখানে তো স্থির, আমি ধরে নিলাম এখানেও সে স্থির আছে এবং একেবারে স্টেবল। আমি যদি এই তলে নিয়ে যাই, আমি ধরলাম তাও এখানে সে আমাদের পুরোপুরি স্থির। এভাবে আমি যতই আমি অ্যাঙ্গেলটা বাড়াবো, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এমন কাজ করি ভাই, কোন একটা বস্তুকে আমি এখানে রাখলাম, রাখার পর যদি আমি এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়াই, এটা আস্তে আস্তে বাঁকা করি, তাহলে কি হবে বলো তো? এটা যতই আমি বাঁকা করব ওই বস্তুর নিচের দিকে পড়ার একটা প্রবণতা সৃষ্টি হবে। এটাই স্বাভাবিক, পড়ার মতো প্রবণতা সৃষ্টি হবে, এটাই আমার কি স্বাভাবিক। যেমন ফর এক্সাম্পল আমরা এখানে দেখাই, একটা ম্যাচ আছে আমার এখানে, এই যে দেখো আনুভূমিক অ্যাঙ্গেল বাড়াচ্ছি, বস্তু স্থির, কিন্তু স্থির একটা সময় গতিশীল হয়ে গেছে। এই যে গতিশীল হওয়ার আগ মুহূর্তে, মানে আর একটু চেঞ্জ করলে গতিশীল হবে অবস্থা, জিনিসটা এরকম স্থির, পুরোপুরি স্থির, এই যে দেখছো। তাহলে আমি যদি আবার দিই, এই যে একটু কমাই দিলাম, এই মুহূর্ত হচ্ছে এমন একটা মুহূর্ত বস্তুর, এই মুহূর্ত হচ্ছে এমন একটা মুহূর্ত যে মুহূর্তে গতিশীল হবে অবস্থা, বাট গতিশীল হচ্ছে না। অ্যাঙ্গেল একটু বাড়াই দিলাম, গতিশীল হবে অবস্থা, এই যে গতিশীল হয়ে গেছে। এই গতিশীল হওয়ার ঠিক আগ মুহূর্তে গতিশীল হবে অবস্থা, এরকম হওয়ার জন্য তাকে কত ডিগ্রি কোণে বাঁকাইতে হবে ভাইয়া? এরকম হওয়ার জন্য আমি ধরে নিলাম ভাইয়া, এই যে বস্তু যখন এখানে আসে ওই মুহূর্তে হচ্ছে এখানকার যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে গতিশীল হওয়ার উপক্রম, গতিশীল হওয়ার উপক্রম। এর মানে এর থেকে একটু বেশি হলে বস্তু কি হয়ে যাবে? গতিশীল হয়ে যাবে। এই আনুভূমিকের সাথে যত কোণ উৎপন্ন করলে, একটা তল আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করলে কোন একটা বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, ওই কোণটাকেই আমরা বলতেছি হচ্ছে স্থিতি বা নিচ্ছল কোণ। বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? এটা বলো বুঝছি কিনা? এই চিত্রটা খুব ভালো করে এঁকে রাখবা, কারণ এই চিত্র তোমার বইতে নাই, এটা আমি বোঝানোর সুবিধাতে আমি নিজে আঁকছি। ওকে, যাক, একবারে বুঝে গেছে, সবাই জিনিয়াস। এবার আসো, এখন আমি এদের কাউকে আঁকতেছি না, আমি আঁকতেছি হচ্ছে এটাকে আমি এখন আঁকতেছি। এখন আমি বোর্ডে যেটা আঁকবো সেটা আর কেউ না, সেটা হচ্ছে এটা। বাঁকা হয় কেন? তাহলে এই যে থিটা, এই থিটাটাকে আমি বলতেছি নিচ্ছল কোণ। এই যে থিটাটাকে আমরা কি বলতেছি ভাই? এই থিটাটাকে আমরা বলতেছি স্থিতি বা নিচ্ছল কোণ। এর মানে এই কোণে যখন আমাদের আসে, তার উপর যখন আমাদের এই বস্তুটা আসে,
স্পেসিফিক কোন একটা বস্তু মনে করো ভাইয়া এই বস্তুটা তলের উপর আছে, তাহলে এই বস্তুর জন্য আমরা বলতে পারি এই থিটা ডিগ্রি কোণে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম, এর মানে সে গতিশীল হবে হবে অবস্থা। কিন্তু আমার প্রশ্ন হলো তুমি কি তার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছো? আমাকে একটু কমেন্টে বলো তো। একটু আগে আমরা যখন দেখছিলাম ভাইয়া বস্তু যখন এরকম ছিল, বস্তু যখন ভাইয়া এরকম ছিল তখন আমাদের এইদিকে ওজন কাজ করছিল, এইদিকে ভাইয়া আর কাজ করছিল। আমি এমন পরিমাণ বল প্রয়োগ করছি যাতে করে আমাদের এখানে এফএস সৃষ্টি হয়, গতিশীল হবে হবে হওয়ার উপক্রম হয়। এখন আমি এখানে বাইরে থেকে কিন্তু একটা বাহ্যিক বল প্রয়োগ করছিলাম, এখানে কি আমি কোনো বাহ্যিক বল প্রয়োগ করছি? এখানে কি আমি কোনো বাহ্যিক বল প্রয়োগ করছি কি করি নাই? এখানে আমি কোনো বাহ্যিক বল প্রয়োগ করছি কিনা? এখানে কি আমি কোনো বাহ্যিক বল প্রয়োগ করছি? এখানে আমি কোনো বাহ্যিক বল বাইরে থেকে প্রয়োগ করছি কিনা? না, আমি বাইরে থেকে কোনো বাহ্যিক বল প্রয়োগ করতেছি না, কিন্তু অটোমেটিক একটা বাহ্যিক বল ক্রিয়েট হচ্ছে। কারণ বাহ্যিক বল যদি ক্রিয়েট না হয় এই ধরনের সিচুয়েশন হবে না। তাহলে সেই বাহ্যিক বলটা কোত্থেকে আসতেছে আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে কোন একটা চিত্র যেরকমই হোক আঁকার সময় প্রথমে দুইটা জিনিস আঁকতে হবে। কি কি বলো তো? কি কি আঁকতে হবে একটু কমেন্টে বলো। আমি যে কোনো একটা ঘর্ষণের চিত্র আঁকতে হলে আমাকে দুইটা জিনিস সবার আগে আঁকতে হবে। তারা কারা? তারা কারা? তারা কারা বলো। তারা কারা? একটা হচ্ছে বস্তুর ওজন ডব্লিউ, যেটা অলওয়েজ নিচের দিকে কাজ করে। আরেকটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া, যেটা হচ্ছে তলের ঠিক লম্ব বরাবর বাইরের দিকে কাজ করে। এবার আমরা গত ক্লাসে বলছিলাম আমাদের সবাইকে কি করতে হয় ভাইয়া, এই তল বরাবর এবং তলের লম্ব বরাবর উপাংশে সবাইকে বিভক্ত করতে হয়। এখন তাহলে ডব্লিউ আমাদের কোনো বরাবর নাই, কেউ যদি তল এবং তলের লম্ব বরাবর না থাকে তাকে উপাংশে বিভাজিত করে তল এবং তলের লম্ব বরাবর নিতে হবে। আই রিপিট এগেইন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। কেউ যদি তল এবং তলের লম্ব বরাবর না থাকে প্রথমে তোমাকে ওজন দিতে হবে। দেখো কথা নাম্বার 1, এক নাম্বার কথা, এক নাম্বার নিয়ম হচ্ছে ওজন নিচের দিকে। 2 নাম্বার কথা আর তলের লম্ব বরাবর বাইরের দিকে, তলের লম্ব বরাবর বাইরের দিকে, আর তলের লম্ব বরাবর বাইরের দিকে। এবার হচ্ছে 3 নাম্বার কথা হচ্ছে কেউ যদি তল বা তলের লম্ব বরাবর না থাকে, তল বা তলের লম্ব বরাবর না থাকে তাকে লম্ব উপাংশে বিভাজিত করে হলেও তল বা তলের লম্ব বরাবর নিতে হবে। কথা ক্লিয়ার কিনা বলো। আবারও বলতেছি এটা মুখস্থ করে ফেলো ভাইয়া। যে কোনো একটা চিত্র আঁকবো, প্রথমে সে যেরকম সেরকম আঁকলাম, তার মধ্যে 1 নম্বরে দিব হচ্ছে ওজন, 2 নম্বরে দিব হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। এবার আমি দেখব এদের মধ্যে কে বা কারা তল অথবা তলের লম্ব বরাবর নাই। আর কিন্তু তলের লম্ব বরাবর আছে, তাকে নিয়ে আমার টেনশন নাই। ডব্লিউটা আমার তল বরাবরও নাই, তলের লম্ব বরাবরও নাই, তাকে নিয়ে আমার টেনশন আছে। এবার আসো সেই টেনশনটাকে আমি বিবহিত করি কিভাবে। এই কোণটা যদি থিটা হয়, গত ক্লাসে প্রমাণ করে দিয়েছিলাম এই কোণটা হচ্ছে থিটা, তাহলে আমি বলতে পারি এই ডব্লিউ কে আমি এদিকে রাখতে পারবো না, তল এবং তলের লম্ব বরাবর উপাংশে বিভাজিত করতে হবে। এই বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে ডব্লিউ কস থিটা, আর এই বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে ডব্লিউ সাইন থিটা। একটা হচ্ছে ডব্লিউ কস থিটা, একটা হচ্ছে ডব্লিউ সাইন থিটা। আর আমরা খুব ভালো করেই জানি এই যে ডব্লিউটাকে আমরা উপাংশে বিভাজিত করে এদেরকে যখন আনলাম তখন আর কোনো ডব্লিউ এখানে নাই। তাহলে আমরা এখন বলতে পারি এই বস্তুর উপর একটা বল কাজ করে, অবিলম্ব প্রতিক্রিয়া কাজ করে এই বরাবর, তার ঠিক অপোজিটে ডব্লিউ কস থিটা কাজ করে, আর নিচের দিকে যে ডব্লিউ সাইন থিটা কাজ করে, এই ডব্লিউ সাইন থিটার কারণে বস্তুটা নিচের দিকে গতিশীল হতে চায়, কিন্তু তার ঠিক অপোজিটে কোন দিকে গতিশীল হতে চায় ভাই? নিচের দিকে।
নিচের দিকে, নিচের দিকে যেদিকে গতিশীল হতে চায় তার ঠিক অপোজিট দিকে একটা ঘর্ষণ বল কাজ করে Fs। কেন Fs? কারণ আমরা বলছিলাম এটা এমন একটা সিচুয়েশন যেই সিচুয়েশনে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, এটা এমন একটা সিচুয়েশন যেই সিচুয়েশনে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়। ওই কারণে এই W sin θ এর অপোজিটে যে ঘর্ষণ বলটা আমাদের বসাতে হয় তাকে আমাদের বিজ্ঞানীরা সীমান্তিক ঘর্ষণ কয়। বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এবার আসো, আমার যে বস্তুটা আছে তোমরা আমাকে বলো তো আমার বস্তুটা স্থির নাকি গতিশীল? তোমরা আমাকে বলো আমার যে বস্তুটা আছে এই বস্তুটা স্থির নাকি গতিশীল? এই বস্তুটা স্থির নাকি গতিশীল? কমেন্টে বলো। এক উম্মাহানি মিম প্রশ্ন করলা কসের কারণে কি হয়, তোমার আনসার এখনই পেয়ে যাবে, তুমি নিজে আনসার দিয়ে দিবা। বলো আমার আনসার দাও। এই যে বস্তুটা, এই বস্তুটা আমাদের স্থির না গতিশীল? এই বস্তুটা স্থির না গতিশীল? আমার যে বস্তুটা এই বস্তুটা স্থির নাকি গতিশীল? স্থির। স্থির কথাটা মানে কি? তার উপর মোট প্রযুক্ত বল শূন্য। তাহলে এই বস্তুর উপর বর্তমানে, বর্তমানে মানে কি? আমি ক্যালকুলেশন, আমি উপাংশে বিভাজিত করার পর বর্তমানে এই বস্তুর উপর কয়টা বল কাজ করে তোমরা একটু বলো তো। আমি আবারও বলতেছি, উপাংশে বিভাজিত করার পর ডব্লিউ তো এখন আর কাজ করতেছে না, ডব্লিউ কে দুই ভাগে ভাগ করে ফেলছি। এই মুহূর্তে এই বস্তুর উপর কয়টা বল কাজ করে? এই বস্তুর উপর কয়টা বল কাজ করে? তানিষ্ক মুন্তা গতিশীল হওয়ার উপক্রমে আছে, হোক গতিশীল হওয়ার উপক্রমে থাকুক আর না থাকুক, গতিশীল হওয়ার উপক্রম, বাট গতিশীল তো নয়, এর মানে সেই স্থির। চারটা বল কাজ করতেছে এই বস্তুর উপর, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে ডব্লিউ cos θ। দেখো না, ঠিক এই মুহূর্তে এই বস্তুর উপর চারটা বল কাজ করতেছে। এই দিকে আর কাজ করতেছে, তার ঠিক অপোজিটে ডব্লিউ cos θ কাজ করতেছে। এই দিকে ডব্লিউ sin θ কাজ করতেছে, এই দিকে Fs কাজ করতেছে। তাহলে এই বস্তুটি স্থির মানে কি? লব্ধি বলের মান শূন্য। তাহলে দেখো এই বরাবর দুইটা বল পরস্পর বিপরীত দিয়ে কাজ করতেছে, তাহলে আমাদের লব্ধি বল শূন্য মানে কি? এটা এটা সমান বলা যায় কিনা? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই বস্তু যেহেতু স্থির, বস্তু কি স্থির, বস্তু স্থির মানে হচ্ছে ভাইয়া তলের লম্ব বরাবর উপরের দিকে আর নিচের দিকে দুইটা সমান সমান, বস্তুর ডানে আর বামে দুইটা সমান সমান। কারণ সমান সমান মানে একটা আরেকটাকে নাকচ করে দিছে। তাহলে টোটাল উপরে সমান, টোটাল নিচে, টোটাল ডানে সমান, টোটাল বামে, টোটাল উপরে সমান, টোটাল নিচে, টোটাল ডানে সমান, টোটাল বামে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টোটাল উপরে আর সমান টোটাল নিচে ডব্লিউ cos θ, টোটাল ডানে সমান Fs, টোটাল বামে সমান ডব্লিউ sin θ। তাহলে আমরা বলতে পারি টোটাল উপরে, তাহলে সামেশন অফ উপরে সমান সামেশন অফ নিচে, সামেশন অফ বামে সমান সামেশন অফ ডানে। তাহলে এই বস্তুর উপর তলের লম্ব বরাবর উপরের দিকে যা, নিচের দিকেও তা, এই দুজন একজন আরেকজনকে নিউট্রাল করে দিছে, এদের কোনো কি নেই, প্রভাব নাই। ডানে যা বামেও তা, তাহলে আমার এদের কোনো প্রভাব নাই। আমি এখন দাঁড়ায় আছি, এখানে কিন্তু আমার কি হচ্ছে, আমি এখন যখন দাঁড়ায় আছি তাহলে আমার একটা ওজন আছে না, এই ওজন নিচের দিকে কাজ করতেছে, আর আমি যে তলে দাঁড়ায় আছি সেই তল আমার উপর একটা অবিলম্ব প্রতিক্রিয়া উপর দিয়ে কাজ করতেছে। এখন টোটাল নিচে সমান টোটাল উপরে, টোটাল নিচে সমান টোটাল উপরে, টোটাল নিচে সমান টোটাল উপরে। ওই কারণে আমি নিচেও যাচ্ছি না উপরেও যাচ্ছি না, স্থির আছি। এবার মনে করো আমাদের ক্যাটরিনা আর কারিনা এই দুইজন আসলো, আমাকে ক্যাটরিনা এসে আমাকে ডান হাত ধরে বলে আমি তোমাকে চাই, কারিনা বললো আমি তোমাকে চাই। আমি বলবো আমি দেখতে চাই তোমাদের দুইজনের মধ্যে কার আমাদের
শক্তি বেশি। দেখা গেল ক্যাটরিনা তার সর্বশক্তি দিয়ে টানতেছে, কারিনা তার সর্বশক্তি দিয়ে টানতেছে, লিটারালি দেখা যাচ্ছে দুজনে আমাদের সমান বলে টানতেছে। তোমার কি মনে হবে ইমু এখান থেকে সরতেছে? না, ইমু এখানে এক্স্যাক্টলি দাঁড়ায় আছে। কেন? কারণ দুইজনে আমার সমান পরিশ্রম করতেছে ইমুকে পাওয়ার জন্য। বুঝতেই পারতেছে ইমুর ডিমান্ড কেমন। এখন মেইন কথা হচ্ছে টোটাল উপরে সমান টোটাল নিচে, আমি উপরে যাচ্ছি না নিচেও যাচ্ছি না। টোটাল ডানে সমান টোটাল বামে, আমি ডানেও যাচ্ছি না বামেও যাচ্ছি না। দিস ইজ কল্ড সাম্যাবস্থা। তানিশকে মুন্ত্রা, ক্যাটরিনা কেন আপনাকে চাইবে? কেন চাইবে না আমাকে? কেন চাইবে না? কেন চাইবে না? কি নেই আমার? মানে খারাপ নাকি? কতজন আমাকে চায়, কতজন ক্লাস খেয়ে বসে থাকে। হ্যাঁ, আমার ডিমান্ড নাই নাকি? আছে, অবশ্যই ডিমান্ড আছে। তানিশ কেমন? তো আপনাকে চাইবে জেনিফার লরেন্স। আরে একসাথে সবাই আসলো তো ঝামেলা। ক্যাটরিনার কারিনা আগে এসে টানাটানি করলে এরপর বলে দিন নেক্সট আর দুজন আসবে, নেক্সট আর দুজন আসবে, বুঝো না? তানিশ কেমন? দেওয়া জেনিফার লরেন্স আসবে। হ্যাঁ আসতেই পারে, হ্যাঁ আসবে, জেনিফার লরেন্স আসবে। আরো কতজন আসবে? ওকে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি তো? জি ভাই পারি। তাহলে ভাই মাথায় রাখবো বস্তু স্থির আছে, এর মানে ভাই টোটাল উপরে সমান টোটাল নিচে, টোটাল ডানে সমান টোটাল বামে। একেবারে এটা করলে সব ম্যাথ শেষ। মানে স্থিতি ঘর্ষণের যত ম্যাথ এখানেই শেষ। কিভাবে? ভাই টোটাল উপরে সমান টোটাল নিচে, ভাই টোটাল ডানে সমান টোটাল বামে, টোটাল উপরে সমান টোটাল নিচে, টোটাল ডানে সমান টোটাল বামে, তাহলে শেষ। মানে উপরে নিচে সেম, ডানে বামে সেম, এর মানে বস্তু সাম্যাবস্থায় আছে। কথা ক্লিয়ার কিনা বলো? আপনাকে চাওয়ার লোকের অভাব নেই। হ্যাঁ ডিমান্ড মানে জিনিসটা হচ্ছে আমার ডিমান্ড কম নাকি? হ্যাঁ জিনিসটা হচ্ছে মনে করো আমার মনে করো এত বেশি গুণ, আমার খুব হিংসা হয় আমার ভবিষ্যৎ বউকে নিয়ে, সে কেমন একটা স্বামী পাবে। আমি যদি মেয়ে হইতাম আমিও আমাকে চাইতাম। আহা তার কত ভাগ্য। হিংসে হচ্ছে আমার রীতিমতো। ওকে, হ্যাঁ তাহলে জিনিসটা সিম্পল। আবারও বলতেছি ভাই স্থিতি মানে হচ্ছে টোটাল উপরে সমান টোটাল নিচে, টোটাল ডানে সমান টোটাল বামে। কারণ তোমাকে আমি বারবার বলছি ভাই কেউ যদি উপরে নিচে ডানে বামে না থাকে তাই না, তাদেরকে উপরে নিচে ডানে বামে নিয়ে আসবে, কারণ তল এবং তলের লম্ব বরাবর আনতে বলছি না? হ্যাঁ ওকে, এবার আসো। হো সিম্পল, আবার আগের কথা। ভাই এই তোমার কি মনে হয় না এখান থেকে আমাদের মিউ এস পাওয়া যাবে? তোমার কি মনে হয় না এখান থেকে মিউ এস পাওয়া যাবে এফ এস বাই আর দিয়ে? কেন পাওয়া যাবে? ভাই সেম কথাই তো। মিউ এস তো তখনই আসে যখন বস্তু গতিশীল হবে অবস্থা। এই যে গতিশীল হবে অবস্থা, এর মানে দ্যাট মিন্স এখানে মিউ এস থাকবেই, সেটা হচ্ছে এফ এস বাই আর। তাহলে আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি? এটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন, এফ এস বাই আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করব, তাহলে এফ এস ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু ডব্লিউ সাইন থিটা ডিভাইডেড বাই ডব্লিউ কস থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই ডব্লিউ ডব্লিউ কাটাকাটি যাবে, এফ এস বাই আর এটাকে আমরা বলতে পারি মিউ এস ইকুয়ালস টু সাইন বাই কস সমান হচ্ছে tan থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো, এখান থেকে পেয়ে গেলাম মিউ এস ইকুয়ালস টু হচ্ছে tan থিটা। এর আগের বার পাইছিলাম মিউ এস ইকুয়ালস টু হচ্ছে tan ল্যামডা। তাহলে আমরা এখান থেকে দেখতেছি মিউ এস এর মান tan থিটা পাইছিলাম এখন, আবার মিউ এস এর মান tan ল্যামডা পাইছিলাম এর আগের বার। তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারি tan থিটা আর tan ল্যামডা সমান, tan থিটা আর tan ল্যামডা সমান। এর মান হচ্ছে থিটা এবং ল্যামডা পরস্পর সমান। এর মানে আমরা যে জিনিসটা বলতে পারতেছি, কখনো যদি তুমি বলো ভাইয়া আমি নিশ্চল কোণ জানি, এর মানে আমি ঘর্ষণ কোণও জানি। কখনো যদি আমি বলি আমি ঘর্ষণ কোণ জানি, এর মানে আমি নিশ্চল কোণও জানি। তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ কোণ আর নিশ্চল কোণ মানের দিক দিয়ে সবসময় সমান। সেম না, কিন্তু তারা সেম না, মানে সমান, কনসেপ্টে ভিন্ন। তুমি যাকে ঘর্ষণ কোণ বলছিলা সে কিন্তু আমাদের নিশ্চল কোণ নয়।
তুমি যাকে নিশ্চল কোণ বলতেছো সে কিন্তু ঘর্ষণ কোণ নয়, কিন্তু 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 এই দুইটা মানের দিক দিয়ে সমান। এর মানে কোনো একটা নির্দিষ্ট বস্তুর জন্য তুমি নিশ্চল কোণ যা আসবে ঘর্ষণ কোণ তা আসবে, ঘর্ষণ কোণ যা আসবে নিশ্চল কোণ মান আসবে। এর মানে মানের সাংখ্যিক মান সেম। এর মানে আমরা এভাবে বলতে পারি ভাই দুইজনের সাংখ্যিক মান সেম, মানে সাংখ্যিক মান সেম, সাংখ্যিক মান সমান, বাট তারা সেম কথা না, এই দুইটা কিন্তু ভিন্ন কথা। বাট সাংখ্যিক মানটা সেম, সংখ্যাগত মানটা সেম, সংখ্যার দিক দিয়ে সেম। এখানে যা পাবো এখানে তা পাবা। বলো এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? এরপরে গতি ও ঘর্ষণ আছে, গতি ও ঘর্ষণ আমরা আগামী ক্লাসে করাবো। তার আগে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই দিই। শেষ, আমাদের শেষ। এখন জাস্ট তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, মানে এতক্ষণ যা করছি তা কিভাবে আসতে পারে। মানে তোমার একবার কোনো টেনশনই নাই, দেখো না, তোমার কোনো টেনশনই নাই, তুমি কি করবা দেখো। আমি একটা একটা করে তোমাকে চিত্র দেখাই, মানে জাস্ট দেখো তুমি, এটা একটা তল, আনুভূমিক তল, কিন্তু এই তলের উপর আমার একটা বস্তু আছে, তোমাকে বলে দিছে। ওকে ওকে, এবার তোমাকে ভালো করে খেয়াল করো, তোমাকে প্রথমে কি করতে হবে ভাইয়া? চিত্র আঁকার নিয়ম, 1 নম্বর কথা ওজন দিতে হবে, 2 নম্বর কথা অবিলম্ব প্রতিক্রিয়া দিতে হবে, 3 নম্বর কথা যদি কোনো বল প্রয়োগ করা হয় সেই বলটা দিতে হবে। আমি বস্তুর উপর এই দিকে F পরিমাণ বল প্রয়োগ করতেছি। 4 নম্বর কথা বস্তু যেদিকে গতিশীল হওয়ার উপক্রম হয় বা গতিশীল হয় তার বিপরীত দিকে তোমাকে ঘর্ষণ বল দিতে হবে। তাহলে আমি ধরতেছি বস্তু, আমি কিন্তু স্থিতি ঘর্ষণের জন্য পড়তেছি, এর মানে প্রত্যেকটা কনসেপ্ট হচ্ছে বস্তু গতিশীল হবে অবস্থা। সো এদিকে হচ্ছে আমার Fs। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি ভাইয়া আর কিছু, এবারের কাজ হচ্ছে তাহলে 1 নম্বর কথা ওজন, 2 নম্বর কথা অবিলম্ব প্রতিক্রিয়া, 3 নম্বর কথা প্রযুক্ত বল দিব যদি থাকে, প্রযুক্ত বল দিব যদি থাকে, না থাকলে দিব না। তাহলে আমাদের 1 নম্বর কথা ওজন দিব, 2 নম্বর কথা অবিলম্ব প্রতিক্রিয়া দিব, 3 নম্বর কথা প্রযুক্ত বল দিব যদি থাকে, 4 নম্বর কথা বস্তু যেদিকে গতিশীল হওয়ার উপক্রম হয় তার অপোজিট দিকে তল বরাবর একটা ঘর্ষণ বল দিতে হবে। এই 4টা কাজ করার পর 5 নম্বর ক্ষেত্রে চিন্তা করতে হবে কেউ কি তল এবং তলের লম্ব ছাড়া বাইরের দিকে আছে। যদি তল এবং তলের লম্ব ছাড়া বাইরের দিকে থাকে সাথে তাদেরকে উপাংশে বিভাজিত করে, লম্ব উপাংশে বিভাজিত করে তল এবং তলের লম্ব বরাবর নিয়ে আসতে হবে। তাহলে দেখো কেমন, এখানে আমরা কি বলতে পারি, তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশন কেমন হবে ভাইয়া? 1 নম্বর কথা ওজন দিলাম, 2 নম্বর কথা আর দিলাম, 3 নম্বর কথা প্রযুক্ত বল দিলাম, 4 নম্বর কথা এই বলের কারণে বস্তু এদিকে যেতে চাইবে, তাহলে তার ঠিক অপোজিটে Fs দিলাম। আর আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলতেছি বস্তু স্থির, এর মানে লব্ধি বলের মান 0। এখন দেখতেছি তল এবং তলের লম্ব বরাবর, এছাড়া অন্য কেউ আছে না, সবাই কিন্তু তল বরাবর না হয় তলের লম্ব বরাবর। তাহলে তো শেষ, টোটাল উপরে সমান টোটাল নিচে, টোটাল ডানে সমান টোটাল বামে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি W না দিয়ে ডাইরেক্ট আমরা mg দিতে পারি। তাহলে টোটাল উপরে সমান টোটাল নিচে, সুতরাং আমরা লিখতে পারবো R = mg। একটা ইকুয়েশন পেয়ে গেছি। টোটাল ডানে সমান টোটাল বামে, F = হচ্ছে আমাদের Fs, আর একটা ইকুয়েশন পেয়ে গেছি। আবার আমরা এখান থেকে এটাও বলতে পারি ভাইয়া Fs এর মান আমরা জানি হচ্ছে Fs = হচ্ছে μs * r, কারণ আমরা কি জানি μs = হচ্ছে Fs/r। তাহলে Fs এর মান কত? μs * r। তাহলে আমরা এখান থেকে এই Fs এর মান হচ্ছে μs * r, এই r এর মান কত? mg। তাহলে আমরা এখান থেকে চাইলে এভাবে লিখতে পারি ভাই Fs এর মান হচ্ছে μs * r, আবার আমরা জানি r এর মান হচ্ছে mg, μs * mg। তাহলে কি সুন্দরভাবে ম্যাথ করা হয়ে গেছে। এই ইকুয়েশনগুলো বের করতে হলে ম্যাথ করা হয়ে যায়। আমার কথা হচ্ছে ইকুয়েশনগুলো বের করা, এখানে তোমার বাকিগুলোর দরকারই নাই।
এটা তো লাগলে ইউজ করবা। তোমার মেইন ইকুয়েশন হচ্ছে এই দুইটা, আর ইকুয়ালস টু mg, f ইকুয়ালস টু fs, যেগুলো চিত্র থেকে বের করতে হবে। চিত্র থেকে যেগুলো বের করতে হবে সেটা জানলেই কাজ শেষ। বলো এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা? চিত্র এ কে চিত্র থেকে বের করতে পারলেই কাজ শেষ। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। মানে জাস্ট এই দুটো ইকুয়েশন যে বের করতে পারবে, দুইটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন তুমি চিত্র আঁকা ছাড়া বের করতে জীবনে পারবা না। এবং চিত্রটা যদি ধাপে ধাপে না আঁকো ভাই, জীবন তেনা তেনা হয়ে যাবে। তুমি তোমার খাতায় সুন্দর করে লিখে রাখবা, আমাদের প্রয়োজনীয় ভিডিওটা দেখে পরে আবার লিখবা, সুন্দর করে নোট করে রাখবা। 1 নাম্বার কথা, ওজন সবসময় নিচের দিকে কাজ করে, সেটা দিতে হবে। 2 নাম্বার কথা, অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় তলের লম্ব বরাবর আমাদের বাইরের দিকে কাজ করে, সেটা দিতে হবে। 3 নাম্বার কথা, প্রযুক্ত বল দিতে হবে ব্র্যাকেটে যদি থাকে। 4 নাম্বার কথা, বস্তু যেদিকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার উপক্রম সেই দিকে আমাদের ঘর্ষণ বল, তার বিপরীত দিকে তল বরাবর ঘর্ষণ বল দিতে হবে। 5 নাম্বার কথা, কেউ যদি তল এবং তলের লম্ব বরাবর না থাকে, লম্ব উপাংশ দিয়ে তাদেরকে তল এবং তলের লম্ব বরাবর নিয়ে আসতে হবে। তবে তুমি চাইলে 4 নাম্বারটাকে 5-এ, 5 নাম্বারটাকে 4-এ লিখলে ভালো, কারণ হচ্ছে অনেক সময় উপাংশে বিভাজিত করার আগে তুমি প্রযুক্ত বলটা পাবা না, মানে ঘর্ষণের দিকটা তুমি বিবেচনা করতে পারতেছো না আগে ভাগে। তখন আমাদের আগে উপাংশে বিভাজিত করো, তারপর ঘর্ষণের দিকটা দেখা যাবে। তাহলে আমি আবার বলতেছি, এভাবে তুমি খাতায় লিখবা। 1 নাম্বার কথা, ওজন দিতে হবে নিচের দিকে। 2 নাম্বার কথা, অবিলম্ব প্রতিক্রিয়া তলের লম্ব বরাবর বাইরের দিকে দিতে হবে। 3 নাম্বার কথা, আমাদের ক্রিয়া বল যদি থাকে দিতে হবে প্রযুক্ত বল। 4 নাম্বার কথা, কেউ যদি তল এবং তলের লম্ব বরাবর না থাকে, তাহলে উপাংশে বিভাজিত করে তল এবং তলের লম্ব বরাবর আনতে হবে। 5 নাম্বার কথা, বস্তু যেদিকে গতিশীল বা গতিশীল হওয়ার উপক্রম, সেই দিকে হচ্ছে আমাদের কি করতে হবে, সেই দিকে আমাদের তার বিপরীত দিকে ঘর্ষণ বল দিতে হবে তল বরাবর। 6 নাম্বার কথা, স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে টোটাল উপরে সমান টোটাল নিচে, টোটাল ডানে সমান টোটাল বামে। এবার দেখো তোমাকে আরেকটা চিত্র দেখাই। কি করব ভাইয়া? প্রথমে ওজন দিব নিচের দিকে। 2 নাম্বার কথা, তলের লম্ব বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া দিব আর। 3 নাম্বার কথা, প্রযুক্ত বল দিব যদি থাকে। হ্যাঁ আমার আছে, আমি এখানে মনে করো তোমাকে বলেই দিছি, এটা হচ্ছে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে একটা বল এফ আছে, দিয়ে দিছি। 4 নাম্বার কথা, উপাংশে বিভাজিত করতে হবে যদি কেউ তল এবং তলের লম্ব বরাবর না থাকে। তাহলে ভাইয়া এটা হচ্ছে তল আর এটা হচ্ছে তলের লম্ব। এই আরটা তলের লম্ব বরাবর আছে, নো টেনশন। ডব্লিউ তলের লম্ব বরাবর আছে, নো টেনশন। এফটা কিন্তু তল বরাবর নাই, তলের লম্ব বরাবর নাই। এর মানে এই এফটাকে অবশ্যই বিভাজিত করতে হবে। তাহলে আমাদের এই এফটাকে বিভাজিত করলে কি হবে? এই দিকে আসবে হচ্ছে এফ কস থিটা, আর এদিকে আসবে হচ্ছে এফ সাইন থিটা। তাহলে তোমার কি মনে হয় ভাই, বস্তু এই এফটার কারণে বস্তু কোন দিকে যেতে চাইবে? ভাই এই এফ কস থিটার কারণে বস্তু এই দিকে যেতে চাইবে। বস্তু যেদিকে যেতে চায় তার ঠিক বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে এফ এস। ওকে, তাহলে এবার দেখো, এখন কি কেউ তল এবং তলের লম্ব ছাড়া বাইরের দিকে আছে? নাই। তাহলে এবার তোমার এখানে কি করতে হবে? টোটাল উপরে সমান টোটাল নিচে। টোটাল উপরে কে কে আছে? ভাই উপরে আরও আছে, এফ সাইন থিটাও আছে। এর মানে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে এমজি। ভাই টোটাল ডানে সমান টোটাল বামে। বামে কে আছে? ভাই এফ এস আছে। এফ এস ইকুয়ালস টু ডান দিকে কে আছে? অনলি এফ কস থিটা আছে, এফ কস থিটা। এই দুটো ইকুয়েশন বের করছো, কাজ শেষ। আর আরেকটা হচ্ছে মিউ এস ইকুয়ালস টু আমরা তো জানি এফ এস ডিভাইডেড বাই আর। এটা আমার লাগলে আমরা ইউজ করব, তবে আমাদের চিত্র থেকে এই দুটো ইকুয়েশন বের করে আনতে হবে। বলো বুঝছি কিনা? মানে এগুলো হচ্ছে বেশি ঝামেলা।
বেশি মানে অনেকের কাছে বেশি ঝামেলা লাগে, ওই কারণে আমি তোমাকে দেখো পয়েন্ট দিয়েছি, এই পয়েন্ট তো জীবনে পাবা না। তানিষ্কা মুনতাহা 5 এবং 6 নং আবার বলেন। 5 এবং 6 নং হচ্ছে, আমি শুরু থেকে বলি কোনটা 5 কোনটা 6 আমি নিজেও ভুলে গেছি, এগুলো তো মনে করো আমি মুখে মুখে বলতেছি, আমার তো আর কোথাও লেখা নাই, তো আমি তোমাকে বলি পয়েন্টগুলো আবার। তানিষ্কা মুনতাহা যেহেতু বলছো, প্রথমে দেখো আমি এখানে দেখা জায়গায় বলি, বস্তুর ওজন নিচের দিকে কাজ করে দিতে হবে, তলের ঠিক লম্ব বরাবর বাইরের দিকে অবিলম্ব প্রতিক্রিয়া কাজ করে আর। এরপর 3 নাম্বার, প্রযুক্ত বল দিতে হবে যদি থাকে, আছে দিতে হবে। এই 3টা করার পর এবার দেখতে হবে এদের মধ্যে কেউ তল এবং তলের লম্ব বরাবর ছাড়া বাইরের দিকে আছে কিনা। যেমন এখানে দেখলাম নাই, না থাকলে কাজ নাই। যদি থাকে তাহলে তাদেরকে তল এবং তলের লম্ব বরাবর বিভক্ত করতে হবে। এখানে আমার একটা তল বরাবর নাই, তলের লম্ব বরাবর নাই, তাকে উপাংশে বিভাজিত করে তল এবং তলের লম্ব বরাবর নিয়ে আসলাম। আনার পর আর তো কেউ তল এবং তলের লম্ব বরাবর নাই না। এবার দেখতে হবে বস্তুটা কোন দিকে গতিশীল বা গতিশীল হওয়ার উপক্রম হয়। বস্তু এই দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়, যেদিকে গতিশীল হওয়ার উপক্রম হয় তার ঠিক অপোজিট দিকে তল বরাবর একটা ঘর্ষণ বল প্রয়োগ করতে হবে। করলাম। এবার হচ্ছে টোটাল উপরে সমান টোটাল নিচে, টোটাল ডানে সমান টোটাল বামে। উপরের দিকে আরও আছে, এফ সাইন থিটা আছে। আমরা জানি দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান যোগফলের সমান, এই দুইটার যোগফল সমান হচ্ছে নিচেরটা। টোটাল ডানে সমান টোটাল বামে, ডান দিকে আছে এফ কস থিটা, বাম দিকে আছে এফ এস, এই দুইটা পরস্পর সমান। বলো ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট হচ্ছে এই অধ্যায়ের জন্য সবচেয়ে মারাত্মক কনসেপ্ট, মানে যেটা কেউ বুঝে না। আশা করি তোমরা বুঝতেছো। ওকে, এবার আরেকটা দেখাই দিই, যেটা অলরেডি আমি দেখাইছি, তাও একটু মানে এই কনসেপ্টে দেখাই নেই, যদিও দেখাইছি বাট এই কনসেপ্টে দেখাই নেই। সেটা দেখো, বলা হলো এটা হচ্ছে থিটা, বস্তু আছে আমার এখানে, এখানে বস্তু আছে। এবার প্রথম কথা, ওজন নিচে দিয়ে কাজ করে এমজি, তলের ঠিক লম্ব বরাবর বাইরের দিকে অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে আর। বস্তুর উপর প্রযুক্ত বল নাই, আমি এখানে কোনো বল প্রয়োগ করি নাই। না করলে এবার তোমার কাজ হচ্ছে তল এবং তলের লম্ব বরাবর ছাড়া বাইরের দিকে কেউ আছে কিনা। জি ভাইয়া আছে। কে আছে? এমজি। তাহলে এই এমজিটাকে ভাগ করো। তাহলে এমজিটাকে আমি, এই কোণটা যদি থিটা হয়, বারবার গত ক্লাসে বুঝাইছি এই কোণটাও থিটা, তাহলে আমার এটা হবে এমজি কস থিটা। আর এই কোণটা যদি এমজি কস থিটা হয়, এটা হবে আমাদের এমজি সাইন থিটা। এই কথাটার মানে হচ্ছে এটা কিন্তু এখন আর নাই। এবার হচ্ছে এই বস্তুটা কোন দিকে গতিশীল বা গতিশীল হওয়ার উপক্রম হয়, এর নিচের দিকে। যদি বস্তুটা নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়, তাহলে তার ঠিক বিপরীত দিকে একটা বল প্রয়োগ করলাম, হচ্ছে ঘর্ষণ বল এফএস। এবার আমি লিখতে পারবো ভাইয়া কেউ কি আমাদের তল বা তলের লম্ব বরাবর ছাড়া অন্য কোনো দিকে আছে? নাই। সুতরাং টোটাল উপরে সমান টোটাল নিচে, এই বস্তুর উপর দিকে আছে আর, তাহলে আমাদের আর সমান এমজি কস থিটা। টোটাল ডানে সমান টোটাল বামে, টোটাল ডানে সমান টোটাল বামে। ডান দিকে কত? এফএস, বাম দিকে কত? এমজি সাইন থিটা। এফএস সমান হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। শেষ। এবার করতে হবে। এবার যদি তোমার লাগে মিউ এস ইকুয়ালস টু এফএস বাই আর, এই সূত্র তোমার জানা আছেই, ক্যালকুলেশনে লাগলে ইউজ করবা। বলো বুঝছি কিনা? বুঝলে শেষ তো। তাহলে আমরা আজকে পড়ছি সবগুলো স্থিতি, স্থিতি। নেক্সট ক্লাসে গতি পড়লেই শেষ, এবং গতির সাথে আমরা প্রবলেম সলভ করাবো, কারণ হচ্ছে আমাদের এটাই আমাদের লাস্ট কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট নেই। আর অল্প একটু বাকি, আজকে পড়াবো না। কঠিন লাগতেছে ব্যাপারটা? সহজ লাগতেছে না তোমাদের কাছে? ওই যে রুলসগুলো বলছি একটার পর একটা, এগুলো মাথায় রেখে তুমি প্র্যাকটিস করবা, খুবই সোজা লাগবে। হ্যাঁ, ওই রুলসগুলো কোথাও পাবা না, বাট তোমার লাগবে। বুঝছি কিনা? দেখ, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে, বুঝলে এতটুকুই। অনেক কষ্ট দিয়ে দিছি, আজকে আর কষ্ট দিব না। এখানে আজকের ক্লাসের সবচেয়ে বড় সফলতা কোনটা জানো? লাস্টে যে 3টা চিত্র করাইছি, এই 3টা চিত্র। কারণ আসলে এই 3টা জিনিস পড়ানোর জন্য আমরা এত কিছু পড়াইছি।
ওকে, তাহলে যেহেতু সবাই ক্লিয়ার, হ্যাঁ তোমরা সবাই এগুলা নোট করে রাখবে সুন্দরভাবে, আর একটু প্র্যাকটিস করবা। আর আগামী ক্লাসে আমরা কয়েকটা ম্যাথ করাবো এই রিলেটেড, আর হচ্ছে এরপর গতি রিলেটেড, মানে আজকে তো স্থিতি পড়াইছি, গতি হলে কি হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আজকের ক্লাস এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।